তো আমরা একটু প্রশ্নগুলো দেখে নিই। প্রশ্নগুলো দেখে তারপরে হচ্ছে গিয়ে চলে আসবো। 224-এ কোনো প্রশ্ন নেই। 223-এ কোনো প্রশ্ন নেই। 223-এ আছে। 200। আচ্ছা, তো এইখানে আমাদের প্রশ্নগুলো আহ প্রথমে প্রশ্ন করেছেন ইন্দ্রনীল চক্রবর্তী। তো ইন্দ্রনীল চক্রবর্তী ফেসের ওপরে প্রশ্ন করেছেন। অর্ধেক প্রশ্ন বুঝতে পারা যাবে, অর্ধেক প্রশ্ন বুঝতে পারা যাবে না। এর মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, যদি কারুর উপরে ঠোঁট মোটা থাকে আর নিচের ঠোঁটের চেয়ে একটু ভারী থাকে, তার এফেক্ট কি হবে? যদি এরকম থাকে, এটা কিন্তু জেনারেলি হওয়ার কথা না। নিচের ঠোঁট ভারী হওয়াটা উচিত। যদি ওপরের ঠোঁট ভারী থাকে, তাহলে প্রচুর স্ট্রাগল ইন লাইফ এবং প্রচুর সুযোগ হাতের কাছে এসে সেই সুযোগ হাত ছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা, সেটা দেখতে পাওয়া যাবে। এক সেকেন্ডে আসছি। তো ওপরের ঠোঁট মোটা থাকলে পরে সম্পদের অপব্যবহার, তার সঙ্গে সঙ্গে টাকা পয়সা নষ্ট হওয়া, প্রচুর অর্থহানির সম্ভাবনা, এগুলো দেখতে পাওয়া যাবে। যদি কারুর ড্রাকুলার মতো বা ওই টাইপের দাঁত থাকে, তো ড্রাকুলার দাঁতের যে ক্যানাইল গুলো, অর্থাৎ এই যে দাঁতগুলো, এইগুলো এগুলো হচ্ছে গিয়ে বড় হয়। এদের মধ্যে হিংস্রতা দেখতে পাওয়া যায়। সাধারণত এই মানুষগুলোর উপরে রাহু মঙ্গল এদের প্রভাব বেশি থাকে। অনেকের দেখেছি স্যার, আমি ডেট অফ বার্থ টাইমিং জানে না, কিভাবে প্রেডিকশন করা যাবে? এটা হোরারি বলে একটা সাবজেক্ট আছে, এটা আমরা শিখবো। হোরারি করে কিভাবে প্রেডিকশন করা যায়। তাছাড়াও হস্তরেখা বিচার ইত্যাদি ইত্যাদি আছে, এগুলোর উপরে বেস করে আমরা প্রেডিকশন করতে পারবো। কোনো কিছু দেখে আমরা কি বুঝতে পারবো যে জাতক বা জাতিকার যার সাথে বিবাহ হবে সে সুস্থ মানুষ না অসুস্থ? হ্যাঁ, এটা বুঝতে পারবো। বিবাহ যখন আমরা পড়বো তখন দেখতে পাবো। তারপরে অনেকগুলো আমি একটু স্কিপ করে গেলাম, ইংরেজি গুলো পড়তে বড় কষ্ট হচ্ছে। 1 নম্বর, 5 নম্বর, 9 নম্বরে যদি অশুভ গ্রহ থাকে, তার ফল কি হবে? অশুভ গ্রহগুলোর বলবত্তা বাড়বে, আর 1, 5, 9-এর কোয়ালিটি ফল করতে দেখতে পাওয়া যাবে। শুভ গ্রহ থাকা খুবই ভালো। জাতকের জীবনে উন্নতি বাড়তে দেখতে পাওয়া যাবে। কারণ 1, 5, 9 এরা হচ্ছে লক্ষ্মীস্থান বা কেন্দ্রস্থান। এরা আমাদের জীবনে যথেষ্ট বা ব্যাপক মাত্রায় উন্নতি নিয়ে আসতে পারে। এবং উন্নতির থেকেও বড় কথা, 1, 5, 9 হচ্ছে হাউস অফ লাক্সারি। অর্থাৎ এই ঘরগুলোতে যদি ভালো গ্রহ থাকে, শুভ গ্রহরা থাকে, তাহলে জাতকের জীবনে বিলাসিতা পূর্ণ জিনিসপত্র প্রাপ্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। অর্থাৎ আপনি যে ভালো কিছু পাবেন, তার জন্য ধরুন আহ চাকরি করছেন, চাকরি করবার পরে একটু বাড়তি সুবিধা পেলেন। ধরুন চাকরি করতে গিয়ে আপনাকে একটা গাড়ি দেওয়া হলো। তো এই যে গাড়ি দেওয়া হলো, এটা হচ্ছে বাড়তি সুবিধা। আপনাকে আর বাসে ট্রেনে গুতোগুতি করে যেতে হচ্ছে না। তো এটার জন্য 1, 5, 9-কে সাপোর্টিভ থাকা দরকার। বাড়িতে রয়েছেন, কাঠের চেয়ারে বসছেন, খুব ভালো একটা লাক্সারিয়াস সোফা এলো, এর জন্য আপনাকে 1, 5, 9-কে বলবান হওয়া দরকার। শুভ গ্রহ থাকলে তো ভালোই হবে।
1 4 7 10 অশুভ গ্রহ থাকলে কি ফল হতে পারে? 1 4 7 10 অশুভ গ্রহ থাকলে খুব খারাপ ফল কিছু হয় না। কিছু কিছু জায়গা খুব ডিস্টার্ব করে। কিরকম একটুখানি বুঝতে হবে। যেমন ধরুন, এক হচ্ছে গিয়ে আমার শরীর। তাহলে একে যদি অশুভ গ্রহ থাকে, শরীরটা বড় দুর্বল হবে, কিন্তু মেন্টালিটি হবে প্রচন্ড লড়াকু, হারতে জানে না। যে কোনো জিনিস পাওয়ার ক্ষেত্রে একটা অপরিসীম চেষ্টা দেখতে পাওয়া যাবে। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে একটুখানি খেয়াল রাখতে হবে। চতুর্থ ভাবে যদি শুভ গ্রহ থাকে, তাহলে পরে ভালো মানসিক সুখ, শান্তি, তৃপ্তি ইত্যাদি পাওয়া যাবে। কিন্তু চতুর্থ ঘরে যদি অশুভ গ্রহ থাকে, সেই মানুষটার যে মেন্টাল স্ট্যামিনা, লড়াই করবার মানসিকতা, এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। কেন্দ্রস্থানগুলিতে অশুভ গ্রহের চরম খারাপ ফল দেয় তা কিন্তু একেবারেই নয়। কিন্তু কোন স্থানে অশুভ গ্রহরা তারা সত্যি সত্যি মানসিক দিক থেকে ভেঙে দেয়। কেন্দ্রস্থানে অশুভ গ্রহ থাকলে লড়াই করে জাতক কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারে। আর একটা কথা আমি বারবার বলি, কেন্দ্রস্থান গুলো হচ্ছে অর্থাৎ 1 4 7 10, এরা হচ্ছে আমাদের জীবনে পিলার। তাহলে এই পিলার গুলোর উপরে বেস করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবার কতগুলো প্রশ্ন আছে দেবেশ বাবু করেছেন। কোন ব্যক্তির যানবাহন প্রাপ্তি হবে কিনা, এটা দেখবেন 4 11 কানেকশন, আর পাবে হচ্ছে জাতক 1 4 11 বা 2 4 11 বা 4 7 11। এই কানেকশন আপনি দেখবেন, দেখলে পরে আপনি বুঝতে পারবেন যে এই মানুষটা এই মানুষটার অর্থনৈতিক দিক থেকে উন্নতি হবে এবং এই মানুষটা গাড়ি কিনতে পারবে। হ্যালো। হ্যাঁ, কিছু করতে হবে না, চলে আসুন, আমি করে দেবো পরে গিয়ে। আর এসে হচ্ছে গিয়ে মাকে নক করো, মাকে রাখো, মাকে ফোন করো। আমি ক্লাস করাচ্ছি। তো এবার যানবাহন প্রাপ্তি হবে কিনা, সেটার জন্য আমরা মূলত ফোর্থ হাউসকে দেখব, গ্রহ হিসেবে আমরা শুক্রকে দেখব। এবার এই যানবাহনের মধ্যে কিছু যানবাহন রয়েছে যেটা ট্রান্সপোর্টের জন্য ইউজ করা হয়। সেই ট্রান্সপোর্টের জন্য যে যানবাহন ইউজ করা হচ্ছে সেখানে আমরা শনিদেবকে দেখব। আর বাকি যেটা বিলাসিতার জন্য ইউজ করা হচ্ছে সেটাকে আমরা শুক্রকে দেখব। এবার কিছু কিছু মানুষ আছেন তারা গাড়ি কিনে ওলা উবেরে ব্যবহার করছেন এবং সেখানে ভালোই তারা আর্ন করছেন। এখানে আমরা 1 4 7 11 শনি শুক্র প্রত্যেকটাকে দেখব। এরপরে হচ্ছে গিয়ে পরের কোশ্চেন করেছেন পার্থ ঘোষ, ইনটিউশন পাওয়ার। ইনটিউশন পাওয়ার দেখা হয় মন থেকে। মনের গ্রহ হচ্ছে, মনের ভাব হচ্ছে 4 8 12। 4 হচ্ছে কনসাস মাইন্ড, 8 হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড, আর 12 হচ্ছে আনকনশিয়াস মাইন্ড। আজকে এত ডিস্টারবেন্স আসছে না। হুম। ফোন টোন নিয়ে যা, আমি এখনো খুলতে পারছি না। মন্দিরে দেখ সানারা আছে, ওদের কাছে চাবি টাবি থাকতে পারে। হুম। কাকির কাছে ইয়ে কর, কাকিকে দে। হুম। কিছু কিছু দিন এরকম প্রচুর ডিস্টারবেন্স, আজকে এরকম সেরকম একটা বিশ্রী দিন। তো যাই হোক, ইনটিউশন পাওয়ার আমরা দেখব আমাদের মন থেকে। মন হচ্ছে গিয়ে চতুর্থ ভাব কনসাস মাইন্ড, মানে সাধারণ মানসিক চিন্তা। অষ্টম ভাব হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড, অর্থাৎ অবচেতন মন, মনের গভীরতর অংশ, যে অংশের খোঁজ আমরা পাই না। স্বপ্ন দেখার সময় যে মনের অংশ অ্যাক্টিভ হতে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড। আর আনকনশিয়াস মাইন্ড হচ্ছে প্রবল তীব্র ঘুমের সময় যে অবস্থার মধ্যে আমরা থাকছি, সুষুপ্তি অবস্থা বলা যেতে পারে। তীব্র ঘুম, প্রায় মরার মতন আছি, এরকম সিচুয়েশন, সেটা হচ্ছে আনকনশিয়াস কন্ডিশন, সেটা হচ্ছে 12 নম্বর।
তাহলে ইনটিউশন পাওয়ার দেখবার জন্য আমরা করব যেটা, সেটা হচ্ছে গিয়ে 4, 8, 12কে দেখবো। এর মধ্যে 8টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কটা হলো? 8টা হচ্ছে সবচেয়ে, কটা হলো? কটা হলো রে? তাহলে ইনটিউশন পাওয়ার আমরা দেখব। এবার হচ্ছে আমাদের যে কুণ্ডলিনী শক্তি, চক্রস, তো সেই চক্রাস গুলোকে আইডেন্টিফাই করবার জন্য আমাদের গ্রহটির নাম হলো কেতু। কেতুর যে কুণ্ডলীকৃত অবস্থা সেটাই আমাদের কুণ্ডলিনী শক্তিকে ইন্ডিকেট করে, এবং আমাদের সাবকনশিয়াস মাইন্ড, অবচেতন মন, তাকেও নির্দেশ করে কেতু। আর আনকনশিয়াস মাইন্ডকে ইন্ডিকেট করে প্লুটো। এবার এইখানে অনেক মানুষ, তারা হচ্ছে গিয়ে ইনটিউশন পাওয়ারের সঙ্গে আধ্যাত্মিক চেতনাকে মিলিয়ে ফেলেন। তাদের ক্ষেত্রে কিন্তু শনিটাও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আর কিছু কিছু মানুষ বাস্তববাদী আধ্যাত্মিক চিন্তা করেন। সেই মানুষগুলো আপনারা দেখতে পাবেন, টিভিতে একজনকে, টিভিতে না, ইউটিউবে আমরা একজনকে দেখতে পাই ভীষণভাবে। তার নাম হচ্ছে গৌর গোপাল দাস। তো তিনি হচ্ছেন আধ্যাত্মিক চেতনার যুক্ত লোক, ভীষণ ইনটিউশন পাওয়ার ওনার মধ্যে আছে, কিন্তু বাস্তববাদী। এবং তিনি ঠিক প্রপার গুরু নন। উনি আহ একটু ডিফারেন্ট। গুরু ঠিক উনি নন, কিন্তু আহ বাস্তববাদিতা রয়েছে এবং মানুষকে গাইড করে প্রপার ডিরেকশনে নিয়ে যাওয়ার টেন্ডেন্সি, সেটা ওনার মধ্যে রয়েছে। তাহলে এই যে ব্যাপারটা, এই ব্যাপারের জন্য শনির সঙ্গে সঙ্গে বৃহস্পতিকেও দরকার। আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমরা দেখেছি তারা ভীষণ তার্কিক। আমাদের ছোটবেলার একটা মুনির নাম ছিল দুর্বাসা। আপনারা সবাই শুনেছেন ছোটবেলার গল্পে, দুর্বাসা মুনি যখন তখন অভিশাপ দিয়ে দিতেন। তো এই যে যখন তখন অভিশাপ দিয়ে দিতেন, তখন তার মধ্যে হচ্ছে গিয়ে মঙ্গলের ইম্প্যাক্ট, এটাও দেখতে পাওয়া যাবে। মঙ্গল, চন্দ্র, রবি। চন্দ্র থাকলে অভিশাপ দিতেন না, কিন্তু রবি ইগোটাকে ডিস্টার্ব করবে, আর মঙ্গল হচ্ছে অভিশাপ দেবে। এটা গেল। তারপরে দেবেশ বাবু আরো একটা কোশ্চেন করেছিলেন। তারপরে রেশমি পাল লিখেছেন, চোখের পাতা এবং চোখের ছানি এটা কোন গ্রহ দেখে? এবার চোখের পাতা, এটা কমপ্লিকেটেড। চোখের পাতার কে আমরা শুক্র, শনি এদেরকে নিতে পারি। চোখের পাতা আমাদের সৌন্দর্য বর্ধক অঙ্গ। চোখের পাতা হলো আমাদের সৌন্দর্য বর্ধক অঙ্গ। তাহলে চোখের পাতা, আর এবং সে প্রোটেকশনও দেয়। তাহলে এখানে শুক্র এবং শনিকে আমরা নেব। আর সেকেন্ড হাউস, 2 নম্বর ঘর হচ্ছে চোখ। আর হচ্ছে চোখে ছানি। চোখে ছানি, চোখে ছানি বা যে কোনো জায়গায় প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতাকে ইন্ডিকেট করবে কে? প্রতিবন্ধকতাকে ইন্ডিকেট করবে শনিদেব। চোখে ছানি একটা পার্শিয়ালি সলিড কোটিং, একটা বাধা তৈরি হবে, যেটা একটু ঘোলাটেও করে দেবে। এই যে ঘোলাটে অ্যাপিয়ারেন্স অফ আই, এইটাকে ইন্ডিকেট করে কেতু। তাহলে চোখে ছানি, এইটা আমরা দেখব দ্বিতীয় ভাবে যদি শনি উপস্থিত হয়, বিশেষ করে ট্রানজিশনাল স্যাটার্ন যদি আসে, বয়সটা যদি চোখে ছানি পড়ার মতো হয়, তার সঙ্গে সঙ্গে যদি দ্বিতীয় ভাবে শনি থাকে, পীড়িত বুধের প্রভাব থাকে, কিংবা কেতুর ইম্প্যাক্ট থাকে, সেই ক্ষেত্রে চোখে ছানি দেখতে পাওয়া যায়। এরপরে হচ্ছে একটা সংবেদনশীল বিষয়, মাথায় টাক, এটা কোন গ্রহ দেখে? মূলত রবি, মঙ্গল, বৃহস্পতি, এই সমস্ত গ্রহরা এটাকে ইন্ডিকেট করে। এই গ্রহগুলো স্পেশালি আমাদের খুব ভালো চুল দিয়ে থাকে শনিদেব। কিন্তু জন্ম কুণ্ডলিতে যদি লগ্ন কিংবা দ্বিতীয় ভাবের সঙ্গে রবি, মঙ্গল বা বৃহস্পতি ক্লোজ হয়ে যায়, লগ্ন কিংবা দ্বিতীয় ভাব, লগ্ন মানে হচ্ছে পুরোপুরি টাক, আর দ্বিতীয় ভাব হচ্ছে কি আংশিক টাক। তো লগ্ন, দ্বিতীয় ভাব, এদের সাথে যদি রবি, মঙ্গল, বৃহস্পতি, এরা খুব ক্লোজলি অ্যাসোসিয়েটেড হয়, এবং নক্ষত্রগুলো খুব রূপবান নক্ষত্র বা রূপ নির্দেশক নক্ষত্র না হয়, সেই ক্ষেত্রে তাদের কিন্তু একদম মাথায় টাক পড়তে দেখতে পাওয়া যায়।
তাহলে এই আগের দিনের প্রশ্নগুলো মোটামুটি আমরা বুঝতে পারলাম। তাহলে এইগুলো আমাদের আগের দিনের জিনিসপত্রগুলো গেল। এবার এই আগের দিনের ডিটেইল বিষয়গুলো, আপনাদের কিছু প্রশ্ন, সেগুলো আমরা ডিসকাস করলাম। এই সমস্তগুলো হওয়ার পরে এইবার আমরা প্রবেশ করব আমাদের মূল পড়াশুনোর দিকে। তার আগে আমাকে একটা জিনিস বলুন, আজকে কি কেউ আছেন যারা একদম নতুন? স্যার আমি আছি 225 ব্যাচের গৌরাঙ্গ সাহা। না, আজকে প্রথম। ও আচ্ছা, তো গৌরাঙ্গবাবু শিখতে বা বুঝতে খুব অসুবিধা হচ্ছে কি? না স্যার। আর ইতিমধ্যে আপনাদেরকে ওই মেলে ভিডিও লিংক দেওয়া হয়েছে, একদম স্যার। ওইগুলো একটু দেখে নেবেন। দেখে হ্যাঁ, নিলে আর কি আহ এগোতে সুবিধা হবে। একদম স্যার, আমি ডাউনলোড করেছি, কিছুটা দেখেছি। ভীষণ ভীষণ ক্লিয়ার স্যার, মানে Thank you. তো যাই হোক, আমরা এবার আমাদের সিলেবাস পার্টে চলে আসি। আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে মূলত কোশ্চেন আনসার সলভ করব। তো আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে, যেগুলো নিয়ে আপনাদের কনফিউশন তৈরি হয়, যেমন চোখের পাতা, আহ, ছানি, আমারও কনফিউশন তৈরি হয়, এই টাইপের যে কোনো বিষয় নিয়ে আপনারা ডিসকাস করতে পারেন, মানে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব সেইগুলোকে ঠিকঠাক করবার। শুরু করুন। কারোর কোনো প্রশ্ন নেই? কারোর কোনো প্রশ্ন নেই, তার মানে স্যার। এক মিনিট, তার মানে হচ্ছে হ্যাঁ, স্যার সাউন্ডে প্রবলেম হচ্ছে। আমার দিক থেকে ম্যাক্সিমাম করা আছে, আর কিছু আমার করার নেই। স্যার গভর্নমেন্ট, হ্যাঁ স্যার গভর্নমেন্ট জব মানে কিভাবে বুঝবো যে কোনো একজন জাতকের মানে গভর্নমেন্ট জব পাবে কি প্রাইভেট জব পাবে? এটা কোন কোন গ্রহ দেখে, কোন কোন জায়গায় থাকলে সেটা হতে পারে? এবার ঘটনাটা হচ্ছে, এই মুহূর্তের যা সিচুয়েশন, তাতে আলটিমেটলি গভর্নমেন্ট জব আর প্রাইভেট জব এটাকে আইডেন্টিফাই করা, এটা খুব কঠিন, খুব কঠিন, মানে বিভৎস কঠিন। কারণ হচ্ছে গিয়ে গভর্নমেন্টের যে রেগুলার একটা জব ক্রিয়েশনের টেন্ডেন্সি, সেটা কমে গেছে। 2 নম্বর হচ্ছে গিয়ে গভর্নমেন্ট সার্ভিসের মধ্যে ইনফ্লুয়েন্স চলে আসছে। ধরুন, বেশ কিছু মানুষ, তারা হচ্ছে গিয়ে অর্থের বিনিময়ে চাকরি পেয়ে গেছে। তাহলে এই যে মানুষটা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে, এইটা তার কুণ্ডলিতে গভর্নমেন্ট জব থাক বা না থাক, তার বাবার কাছ থেকে বা কোনো সোর্সে অর্থনৈতিক সাপোর্ট সে একটা পেয়েছে। তো নর্মালি যদি আমরা এই সমস্ত বর্তমান সিচুয়েশনকে বাদ দিয়ে ভাবি, ভাবতে আমাদের হবে, কারণ এটা তো সাময়িক একটা অবস্থা বা কিছু একটা, এটা এটা ঠিক অবস্থা নয়। তাহলে পরে আমাদের দুটো প্রশ্ন হলো, একটা হচ্ছে গিয়ে জব পাবে কিনা, আর দ্বিতীয় প্রশ্ন হলো সেই জবটা গভর্নমেন্ট জব হবে কিনা। তাহলে এই যে দুটো পার্ট, তার মধ্যে প্রথম পার্টটা হচ্ছে জব করবে কিনা, আর দ্বিতীয় পার্টটা হচ্ছে গভর্নমেন্ট জব করবে কিনা। তো এবার আমাদের এই রাশিচক্রে মোট 12টা ঘর আছে। এই 12টা ঘরের মধ্যে তিনটে তিনটে করে ভাগ করা হয়েছে: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম ত্রিকোণ হচ্ছে 1, 5, 9, অর্থ ত্রিকোণ হচ্ছে 2, 6, 10, কাম ত্রিকোণ হচ্ছে 3, 7, 11, আর মোক্ষ ত্রিকোণ হচ্ছে 4, 8, 12। তাহলে এখানে যদি 1 নম্বর পার্টটা অর্থাৎ 1, 5, 9 অ্যাক্টিভ হয়, তাহলে আমাদের বুঝতে পারবো
এই মানুষটা মূলত স্বনিযুক্তি পেশার সঙ্গে যুক্ত থাকবে। মানে হচ্ছে এক, স্বয়ের থেকে উৎপন্ন জিনিস, আমার থেকে যা উৎপন্ন হবে, দ্যাট ইজ মাই ক্রিয়েটিভিটি, দ্যাট ইজ মাই ক্রিয়েশন। তাহলে আমি কি উৎপন্ন করছি? আমি একটা গান গাইছি, আমার থেকে তৈরি হলো, এটা আমার ক্রিয়েটিভিটি। আমি একটা গানকে পাল্টে দিলাম, সেটা আমার আরো ক্রিয়েটিভিটি। আমি হচ্ছে কি একটা কিছু বানিয়ে ফেললাম, সেটা আরো বড় ক্রিয়েটিভিটি। তো এখান থেকে যেটা আসছে সেটা হচ্ছে সেলফ প্রফেশনকে ইন্ডিকেট করে। তাহলে মানুষটা নিজে এক, তার ক্রিয়েটিভিটি 5, এই দুটো সংযোগ হবে। তার সঙ্গে সঙ্গে কার সংযোগ হবে? আয়, আয় মানে টাকা পয়সা আসবে। তাহলে 1, 5, 11 শুক্র রবি, 1, 5, 11 শুক্র রবি। এটা হচ্ছে পারফেক্ট নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে, নিজের সেলফ এস্টিম, সেলফ কোয়ালিটিকে কাজে লাগিয়ে নিজের ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে আর্ন করব। আরেকবার বলি, 1, 5, 11 রবি শুক্র। রবি শুক্রর জায়গায় বৃহস্পতিও আসতে পারে। একজন মানুষ, সে তার প্রচুর জ্ঞান রয়েছে, সেই জ্ঞানকে কাজে লাগিয়ে পয়সা আয় করছে। একটা মানুষ, সে হচ্ছে গিয়ে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তাকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তিনি সেলফ প্রফেশনে আছেন, তিনি একাই কাজ করেন, তিনি একাই সবকিছু করেন। কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কারক গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি। কিন্তু সাধারণত যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়াশুনো করেন বা সিএ হয়ে থাকেন, তারা কিন্তু কমার্সের স্টুডেন্ট হন। মানে সিএ অথচ কমার্স পড়েননি, এটা মুশকিল। কমার্সের সঙ্গেই বুধ চলে আসবে। তাহলে একটা মানুষ সিএ, তিনি সেলফ প্রফেশনে আছেন, তাহলে তার 1, 5, 11, 1, 5, 11 কানেকশন হলো। 1 মানে হচ্ছে আমি, 5 হচ্ছে আমার ক্রিয়েটিভিটি, 11 মানে হচ্ছে টাকা আর্নিং, আমার জীবিকা, টাকা পয়সা আসবে। আর তার সঙ্গে হচ্ছে কি বুধ বৃহস্পতি রবি শুক্র, বা বুধ শুক্র বা বুধ বৃহস্পতি, এদের আমরা কানেকশন পাবো, আর বলবান কানেকশন পাবো। এবার এত ভ্যারাইটি অফ প্রফেশন চলে এসছে, আইডেন্টিফাই করা সত্যি টাফ। আজকে একজন ভদ্রলোক এসেছিলেন, তিনি ব্যাংকের সঙ্গে কোলাবোরেশনে এটিএম মেশিনের যে ওই ঘরগুলো থাকে, মানে এটিএম কাউন্টার গুলো, সেই কাউন্টার গুলোর রিনোভেশনের কাজ করেন। ভাবুন, রিনোভেশন কোথাকার? শুধুমাত্র এটিএম কাউন্টারের রিনোভেশন। কি জটিল ব্যাপার, মানে বার করা যাবে না। তো যাই হোক, এইটা হচ্ছে গিয়ে আমাদের দুশ্চিন্তার বড় বিষয় নয়, থাক এটা। আহ এরপরে হচ্ছে গিয়ে চাকুরি। চাকুরি প্রাপ্তির জন্য চাকর হতে হবে। আমরা যারা চাকরি করি, আমরা একটা সিস্টেমকে মেনটেন করি, এইটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। আমি চাকরি করি, আমি যদি বলি যে আজকে থেকে 7 দিন আমি কাজ করব না, বা আমি 7 দিন আমি কিছু একটা অদ্ভুত কাণ্ড করবো আমার অফিসে, তাহলে হবে না। আমাকে কোনো একটা সিস্টেম বা কোনো একটা ব্যক্তির আন্ডারে থেকে কাজ করতে হবে, আমাকে কিছু নীতি নিয়ম মানতে হবে। আমি চাকরি করছি, এদিকে আমি কর্মস্থলে গিয়ে একদম তুমুল নাচানাচি করে এলাম, এটা হবে না। আমাকে সেই সিস্টেমকে ফলো করতে হবে। তাহলে এই যে চাকুরির এই সিস্টেম, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে কি সেই সিস্টেমকে মেনে চলার বাধ্যতা, এই জায়গাটাতে যে বিষয়টা কাজ করবে সেটা হচ্ছে 6th হাউস আর 10th হাউস, ষষ্ঠ ভাব, দশম ভাব। ষষ্ঠ ভাবের দুটো কারক গ্রহ আছে, ষষ্ঠ ভাব দশম ভাবের দুটো কারক গ্রহ, একটা হচ্ছে রাহু আর একটা হচ্ছে শনি। দুটো দাস আমাদের কালপুরুষের, একটা হচ্ছে শনি, একদম ওবিডিয়েন্ট সার্ভেন্ট, আর একটা হচ্ছে রাহু, ডিসওবিডিয়েন্ট সার্ভেন্ট। কিন্তু দুজনেই চাকর। আমাদের দাসত্বকে এই দুজনেই ইন্ডিকেট করে। শনি রাহু এরা ক্ষয় নির্দেশ করে, শনি রাহু এরা প্রচুর প্রাপ্তি নির্দেশ করে, কিন্তু সিচুয়েশন অবস্থা অনুযায়ী। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে শনি রাহু এরা খুব একটা ভালো রেজাল্ট দেয় না। তাহলে এরা যদি, শনি যদি দশম ভাবে থাকে, চাকরি প্রাপ্তিকে নির্দেশ করবে। ষষ্ঠের সঙ্গে দশমের যদি সম্পর্ক হয়, তাহলে চাকরি প্রাপ্তি নির্দেশ করবে। ষষ্ঠের সঙ্গে বা দশমের সঙ্গে যদি রাহু কানেক্ট করে, দৃষ্টি দেয়, তাহলে হচ্ছে গিয়ে চাকরি প্রাপ্তি ইন্ডিকেট করবে। এবার হচ্ছে গভর্নমেন্ট, গভর্নমেন্টকে ইন্ডিকেট করে রবি। এবার এখানে যন্ত্রণা আছে। যখন আমি শুধু
সেন্ট্রাল গভর্নমেন্ট চিন্তা করবে, সেন্ট্রাল গভর্নমেন্ট হচ্ছে গিয়ে রবি। তখন ওখানে বসে বসে যদি আমি স্টেট গভর্নমেন্ট চিন্তা করি, তাহলে দুটোকে নিয়ে যখন ভাবছি, তখন রবি আর চন্দ্র চলে আসবে। এবার যদি আমার কাছে একটাই থাকে, শুধুমাত্র সরকারি চাকরি, এবং সেই সরকারি চাকরিটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট হতে পারে, মিউনিসিপ্যালিটি হতে পারে, পঞ্চায়েত হতে পারে, আর কোনো প্রশ্নই নেই আমার কাছে, তখন সেই সরকারি চাকরির কারক গ্রহ রবি। কিন্তু যখন আমি কম্পেয়ার করব যে দেখুন না একটু, সেন্ট্রালে পাবে না স্টেটে পাবে, এই কম্প্যারিজনের সময় কিন্তু আমাকে গ্রহকে নিয়ে আসতে হবে। তখন কিন্তু রবি, লগ্ন, চন্দ্র, এরা প্রত্যেকে ইম্পর্টেন্স পাবে। তাহলে এই যে সিচুয়েশন, এই যে জায়গা, এই যে ক্ষেত্র, এইটাকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং এর গুরুত্বকে উপলব্ধি করতে হবে। যেমন হচ্ছে গিয়ে একটা মানুষ বেসরকারি চাকরি করে, কিন্তু বেসরকারি চাকরি করতে করতে তার আন্ডারে 24 জন লোক কাজ করে। তিনি বেসরকারি চাকরি করেন এবং তার আন্ডারে 24 জন লোক চাকরি করে। তাহলে এই যে তার আন্ডারে 24 জন লোক চাকরি করে বা 240 জন লোক চাকরি করে, মানে তিনি হচ্ছেন অথরিটি। যে চাকরির ক্ষেত্রে অথরিটি আসবে, সেই চাকরির ক্ষেত্রে কারক গ্রহ কিন্তু রবি হবে, সরকারি চাকরি হোক বা না হোক। আবার একজন মানুষ, তিনি সরকারি চাকরি করেন, কিন্তু তার কাজ হচ্ছে গিয়ে ওই যুব ভারতী ক্রীড়াঙ্গন মানে সল্টলেক স্টেডিয়াম, এই সল্টলেক স্টেডিয়ামকে আহ পরিষ্কার পরিচ্ছন্ন করা, ওখানে হচ্ছে গিয়ে ড্রেন পরিষ্কার করা। তাহলে এই লোকটার যে কর্মের জায়গা, সেখানে কিন্তু আমরা ওই বৃহস্পতি, রবি, এদেরকে অ্যাক্টিভ পাবো না। কারণ ওখানে তো কাজটা হচ্ছে কি নিম্নস্তরীয়, ওখানে রাহু অ্যাক্টিভ, ওখানে শনি অ্যাক্টিভ, ওখানে কাজটা হচ্ছে গিয়ে বিশুদ্ধ দাসত্ব, খুব লো কোয়ালিটির কাজ। সুতরাং এই জায়গাটাতে দাঁড়িয়ে আমাদের কিন্তু সবসময় কম্প্যারিজন করতে হবে। তাহলে আপনি বুঝতে পারলেন কি কি কম্বিনেশনে চাকরি হতে পারে। এই চাকরি সংক্রান্ত অসংখ্য সূত্র আছে, সেগুলো আমরা আপনাদেরকে পরবর্তী সময় দেব। চাকরিতে প্রমোশন হবে কবে, চাকরিতে চেঞ্জ হবে কিনা, চাকরি থাকবে কিনা, কিভাবে চাকরি যায়, এগুলো আমরা পরবর্তীকালে দেখতে পাবো। ভালো কথা, সমাজের দরকার নেই। এরপরে হচ্ছে গিয়ে আর একটা রয়েছে, সেটা হচ্ছে বিজনেস। বিজনেসের জন্য আমাদের অর্থ ত্রিকোণকে দেখতে হবে। মানে হচ্ছে 3, 7, 11। 11 তো লাগবেই। 3 হচ্ছে উদ্যম, 3 হচ্ছে উদ্যম, 7 হচ্ছে বিনিময় বা বিজনেস আদান প্রদান, আর 11 হচ্ছে আয়। তাহলে নিজ উদ্যমে বিনিময়ের মাধ্যমে উপার্জনের ব্যবস্থা, তার নাম হচ্ছে ব্যবস্থা না ব্যবসা। তাহলে নিজ উদ্যমে বিনিময়ের মাধ্যমে আদান প্রদানের মাধ্যমে অর্থ উপার্জন, জীবিকা নির্বাহের ব্যবস্থা, তার নাম হচ্ছে ব্যবসা। তাহলে এই যে ব্যবসা, এই কম্বিনেশন গুলো খুঁজবো। যদি এই কম্বিনেশন গুলো দুর্বল থাকে, এফেক্টিভ না থাকে, তাহলে এই মানুষটার দ্বারা ব্যবসাটা কি করে হবে? ব্যবসাতে উনি যাবেন, কিন্তু ব্যবসাতে গিয়ে উনি সাকসেসফুল হতে পারবেন না। ব্যবসাটুকু পর্যন্ত হবে, কিন্তু তারপরে আর কিছু হবে না। তাহলে এইটা বোঝা গেল। আর তারপরে হচ্ছে গিয়ে মোক্ষ ত্রিকোণ। মোক্ষ ত্রিকোণ আমরা দেখতে পাবো যারা মোটামুটি যাদের হচ্ছে গিয়ে অগ্রগতি ক্রমাগত বন্ধ হচ্ছে, যারা হচ্ছে গিয়ে বাড়িতে উপরে বা গৃহ নির্ভর কোনো কাজের সঙ্গে যুক্ত, যারা কিছুতেই কাজকর্ম করতে চাইছেন না, প্রয়োজন থাকা সত্ত্বেও, প্রয়োজন এবং সুযোগ থাকা সত্ত্বেও তারা কাজ করতে চাইছেন না, তাদের ক্ষেত্রে মোক্ষ ত্রিকোণগুলি খুব অ্যাক্টিভ হয়। তাহলে আমাদের এই মানুষগুলোকে নিয়ে আমরা বুঝতে পারলাম ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। আর একটা কোশ্চেন ছিল, বলুন না। 10th হাউসে আপনার যদি জাতক বা জাতিকার কেতু, জুপিটার আর সান থাকে, সেক্ষেত্রে কি বলতে পারা যায় যে সানের প্রভাবে তার গভর্নমেন্ট অথরিটি কোনো চাকরি হতে পারে,
বা সে ওরকম কিছু লাইফে করবে যেটার সাথে অথরিটি বা গভর্নমেন্ট যুক্ত থাকবে। আর কেতু প্লাস জুপিটার কি তাকে স্পিরিচুয়ালিটি বা মোটিভেশনাল এরকম কিছু কি দিবে, বা সে কি স্পিরিচুয়াল লাইফের প্রতি ইনটুইশন পাওয়ার এগুলো থাকবে কিনা? হ্যাঁ, কে বলছেন একটু বলুন। আমি আশা। আমি খুব আচ্ছা বেশি দিন হয় না জয়েন করেছি, আমি নতুনই। আচ্ছা, আপনি বোধহয় ইউএসএ তে থাকেন। হ্যাঁ হ্যাঁ, আপনার সাথে আমার কথা হয়েছিল এর আগে। আচ্ছা, বুঝতে পেরেছি। তো প্রথম হচ্ছে গিয়ে 10th হাউসে কেতু জুপিটার, এইটা হচ্ছে অবশ্যই স্পিরিচুয়ালিজম দেবে। তার সঙ্গে যদি সান থাকে, গভর্নমেন্ট সার্ভিসের সম্ভাবনা তৈরি হবে। কিন্তু সেই গভর্নমেন্ট সার্ভিসকে খুব হায়ার পোস্টে যাওয়ার ক্ষেত্রে কেতু বা জুপিটার এরা দুজনেই বাধা দেওয়ার চেষ্টা করে। ফলে 10th হাউসে কেতু বা জুপিটার বা বৃহস্পতি বা রবি এরা খুব অথেন্টিক কম্বিনেশন নন। তারপরে আপনাকে দেখতে হবে যে এটা কোথায় হয়েছে, কোন ঘরে হয়েছে, মানে কোন রাশিতে হয়েছে, এবং কোন লগ্নের জন্য গ্রহের কম্বিনেশন তৈরি হয়েছে। এই কম্বিনেশনের মধ্যে স্ট্রংগেস্ট প্ল্যানেট কোনটা। কেউ না কেউ তো রয়েছে যারা একটু বেশি বলবান, বা কেউ রয়েছে যারা একটু বেশি দুর্বল। তাহলে স্ট্রংগেস্ট প্ল্যানেট তাকে খুঁজতে হবে। স্ট্রংগেস্ট প্ল্যানেটের থেকেও আমরা প্রপার ওয়ার্ড ইউজ করতে পারি, হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট এফেক্টিভ প্ল্যানেট। কোন গ্রহটা সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী গ্রহ, ওই জায়গাটাতে বসে কোন গ্রহটা সবচেয়ে বেশি এমন অবস্থা ক্রিয়েট করেছে যেটার দ্বারা ওই মানুষটা প্রভাবিত হবে। তারপরে আমরা হচ্ছে গিয়ে এগোবো। এখানে সরকারি চাকরি হতে পারে, এবং সরকারি চাকরি হওয়ার ক্ষেত্রে বাধা, কনস্পিরেসি, সরকারি চাকরি হওয়ার পরে হিউজ কনস্পিরেসি, সেগুলো সৃষ্টি হতে পারে। অর্থাৎ চাকরিতে তো জয়েন করে গেল, চাকরিতে জয়েন করবার পরে এমন পরিস্থিতি সৃষ্টি করে দিয়েছে আশেপাশের লোকজন যে প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছে, হালত রীতিমতো খারাপ হয়ে গেছে। তো এরকম জিনিস আপনারা দেখতেই পাবেন। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে স্পিরিচুয়ালিজম। কেতু একটা টাইপের স্পিরিচুয়ালিজমকে ইন্ডিকেট করে। একটু আগে আমরা বললাম কেতু আমাদের কুণ্ডলিনী শক্তিকে রিপ্রেজেন্ট করে। কেতু আমাদের সাবকনশিয়াস মাইন্ডের নলেজকে ইন্ডিকেট করে। ধরুন আপনি কোনো একটা বই পড়ছেন, সেই বইটা পড়তে পড়তে আপনার একটা উপলব্ধি হলো, এই উপলব্ধিটা আপনাকে কেতু দেবে। আর সেই বইটা পড়ে আপনি পুরো বইটাকে মুখস্থ করে ফেললেন, সেইটাকে দেবে বৃহস্পতি। সরাসরি পড়ো আর মুখস্থ করে ফেলো, মানে সরাসরি পড়ো আর মুখস্থ করে ছাড়ো, এই কনসেপ্টটাকে দেবে সেটা হচ্ছে গিয়ে বৃহস্পতি। বৃহস্পতি কিন্তু ওই উপলব্ধি দেবে না, কিন্তু কেতু বৃহস্পতি সেই উপলব্ধি দিতে পারে যে ইনার মিনিং কি আছে। যেমন মজার জিনিস হচ্ছে, আমরা যখন ওই গীতা পড়ি, গীতাতে ধৃতরাষ্ট্র উবাচ দিয়ে শুরু আছে। আহ ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতঃ যুজুৎসবা মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়া। তো এই যে এইখানটাতে, এইটা যে হচ্ছে গিয়ে বৃহস্পতি, সে বলবে ধৃতরাষ্ট্র বলল পুরো মুখস্থ, আমি যেরকম কষ্ট হলো আমার বার করতে, তো তার কোনো কষ্ট হবে না, সে গড় গড় করে বলবে। কিন্তু আমাকে ভাবতে হলো, কষ্ট করতে হলো। কিন্তু আমার ক্ষেত্রে, যেহেতু আমি অষ্টম ভাবে কেতুযুক্ত প্রাণী, আমার ক্ষেত্রে হচ্ছে কি সাবকনশিয়াস মাইন্ড বা উপলব্ধি ব্যাপারটা একটু অ্যাক্টিভ। তো আমি হচ্ছে গিয়ে উপলব্ধি করে ফেলবো যে এইখানে কিছু একটা বিষয় রয়েছে যেটা ধৃতরাষ্ট্র বলতে চেয়েছেন। ধৃতরাষ্ট্র মানে হচ্ছে গিয়ে যিনি রাষ্ট্রকে ধরে রেখেছেন। রাষ্ট্র মানে হচ্ছে গিয়ে কম্বিনেশন অফ পজিটিভ এনার্জি আর নেগেটিভ এনার্জি। মানে সিম্পলি এটা যেমন কুরুক্ষেত্র, কুরুক্ষেত্র যেমন একটা জায়গা যেখানে যুদ্ধ হচ্ছে, এবার এই কুরু শব্দটা এইখানটার সঙ্গে কর্মের একটা লিঙ্ক রয়েছে। ফলে কর্মক্ষেত্র, কর্মক্ষেত্র কোনটা, এই কুরুক্ষেত্রকে যখন আমরা ইন্ডিভিজুয়ালের লাইফের সঙ্গে অ্যাটাচ করব, তখন সেটা হয়ে যাবে কর্মের ক্ষেত্র। তাহলে কর্ম করবে কে? পজিটিভ এনার্জিজ আর নেগেটিভ এনার্জিজ। হাজার রকম পারিপার্শ্বিক লোকজন, তার মধ্যে পঞ্চ ইন্দ্রিয়, তারা কর্ম করে যাবে। তাহলে এই যে জায়গাটা, এটাকে আমরা কম্পেয়ার করতে পারি এই বিষয়ের সঙ্গে,
যেখানে হচ্ছে গিয়ে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, অর্থাৎ ধর্মক্ষেত্র যে আমাদেরকে ধারণ করে রেখেছে, এবং কুরুক্ষেত্র মানে হচ্ছে কর্মের ক্ষেত্র, সেইখানে হচ্ছে গিয়ে সমবেতঃ যুযুৎসবঃ, অর্থাৎ সমস্ত যুদ্ধের জন্য প্রস্তুত, অর্থাৎ দে অল আর অ্যাক্টিভ টু ডু সামথিং। এবার আমার পাঁচজন, আমার মামাকা মানে আমার পাঁচজন নয়, মামাকা অর্থাৎ আমার লোকজন, এবং পাণ্ডবাশ্চৈব অর্থাৎ পাণ্ডুর ছেলেপুলেরা, তো তারা পাঁচজন, অর্থাৎ এখানে একটা পঞ্চ ইন্দ্রিয় এবং তার সঙ্গে সঙ্গে আবার অসংখ্য রিপু, মানে আমার কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য এরা তো আছেই, কিন্তু তারও সঙ্গে সঙ্গে আরো যারা এদের সঙ্গে সংযুক্ত হওয়ার ফলে নেগেটিভ অ্যাটাচমেন্টস তৈরি হয়, তাদের খবরটা আমাকে এবার তুমি বলো। ভালো কথা, সঞ্জয় এবার বলবে। সেটা আমাদের কথা নয়। তাহলে আমি কি বোঝাতে পারলাম উপলব্ধি আর মুখস্থ বিদ্যার মধ্যে পার্থক্য? জি স্যার। তো কেতু এখানে উপলব্ধি করাবে, আর বৃহস্পতি হচ্ছে গিয়ে মুখস্থ বিদ্যা দেওয়ার চেষ্টা করবে। যখন কেতু বৃহস্পতি একত্রে, তখন উপলব্ধিও কমবে, মুখস্থ বিদ্যাও কমবে, দুজনেই দুজনকে প্রভাবিত করবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি রবিকে পাওয়া যায়, তাহলে জিনিসটা হবে ভীষণ রকম প্রেজেন্টেবল। প্রেজেন্টেবল অর্থাৎ মানুষকে এইটা বলে কনভিন্স করবার ক্ষমতা, সেইটা এই মানুষটার মধ্যে থাকবে। এবার আমি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, দারুণ স্যার। থ্যাংক ইউ। তো এবার বাকিরা বাকিরা বলুন। স্যার এক্সিলেন্ট স্যার বুঝিয়েছেন। আমার হ্যাঁ বলুন। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। বলছি যে কারো সপ্তম পতিতে যদি বৃহস্পতি থাকে তার কি বৈবাহিক জীবনে প্রবলেম পড়বে? আচ্ছা, এটাতে আমি আসছি। তার আগে আপনাদেরকে আমি একটা জিনিস বলি, আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান, তাহলে সেই প্রশ্নটাকে খাতায় লিখে নেবেন। তাহলে পরে আপনাদের প্রশ্নটা অনেক বেশি কংক্রিট হবে, আপনাদের প্রশ্নটা অনেক বেশি প্রেজেন্টেবল হবে, এবং প্রশ্নটা অথেন্টিক হবে। এবার আমরা বৃহস্পতিতে চলে আসি। বৃহস্পতি সপ্তম ভাবে, বৃহস্পতি হচ্ছে ব্রাহ্মণ। আহ বৃহস্পতি তিনি দেবগুরু, তার মধ্যে তার বয়স্ক ম্যাচিওরড ফিলিংস রয়েছে, তার মধ্যে রয়েছে সবাইকে নিয়ে চলার প্রবণতা। এবার আমি লগ্ন আর সপ্তমে চলে আসি। লগ্ন হচ্ছে আমার আত্মা, সপ্তম হচ্ছে আমার অনাত্মা। লগ্ন হচ্ছে আমি, সপ্তম হচ্ছে এভরিথিং আমার সঙ্গে সম্পর্কযুক্ত, যাদের সঙ্গে আমার ইন্টারাকশন হবে। লগ্ন হচ্ছে আমি, আর সপ্তম হচ্ছে আমার এক্সিকিউটিভ পার্টনার, অর্থাৎ যাদের মাধ্যমে আমি কোনো জিনিসকে সম্পূর্ণ করব। দেবগুরু বৃহস্পতি হচ্ছেন অত্যন্ত সোশ্যাল একটা গ্রহ। দেবগুরু বৃহস্পতি সোশ্যাল বিহেভিয়ারকে ইন্ডিকেট করে, দেবগুরু বৃহস্পতি অ্যাটাচমেন্টকে ইন্ডিকেট করে। তো বৃহস্পতি যখন সপ্তমে উপস্থিত, এক সেকেন্ড, তো দেবগুরু বৃহস্পতি তিনি যখন সপ্তমে উপস্থিত, তখন কি হবে, সপ্তম ভাবটা রিলেটেড অনেক সোশ্যাল অ্যাটাচমেন্ট ক্রিয়েটেড। তাহলে এইটা যদি পরিবারতান্ত্রিক সমাজ হয়, তাহলে সপ্তমে বৃহস্পতিতে কোনো সমস্যা নেই, আপনি হ্যাপি। কিন্তু সমাজ বা আপনার পরিবার যদি একতান্ত্রিক হয়, কিংবা যদি ওই নিউক্লিয়ার ফ্যামিলি বলতে আমরা যাকে বলি, বা একান্নবর্তী তো ছি, 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 ভুল করে ফেললাম, নিউক্লিয়ার ফ্যামিলি বা আরো ছোট কোনো ফ্যামিলি যদি হয়, একজনই থাকে, সে সেইভাবে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে, তাহলে কিন্তু দেবগুরু বৃহস্পতি সেভেন্থ হাউসে ডিস্টারবেন্স ক্রিয়েট করবে। কেন, কিরকম করবে? সেখানে ইগো প্রবলেম, অ্যাটাচমেন্টের অভাব, পারস্পরিক স্বামী স্ত্রীর সঙ্গ তার অভাব, এইগুলো সৃষ্টি করবে। কিন্তু দেবগুরু বৃহস্পতি যদি মার্গী অবস্থায় সপ্তমে থাকে, তাহলে সেই মানুষ প্রাণপণ চেষ্টা করবেন সম্পর্ককে টিকিয়ে রাখতে। অর্থাৎ
সম্পর্ক যাতে ভিন্ন ছিন্ন না হয় তার প্রচেষ্টা ওই মানুষটার মধ্যে থাকবে। ওই মানুষটা চেষ্টা করে যাবেন যাতে করে কোন রকম সমস্যা না আসে, কোন রকম ডিস্টারবেন্স না আসে। স্যার একটা প্রশ্ন ছিল, বলুন না। কোনো একটা খারাপ যোগ যদি ভালো নক্ষত্রে হয় তাহলে তার খারাপের পরিমাণটা কি মানে একটু কমবে? না, আমাদের তো অ্যাকচুয়ালি নক্ষত্র নিয়ে পড়াটা হয়নি। এবার আচ্ছা, নক্ষত্র আর একটু পড়াশোনা করে আমরা এটা পাবো। তবে ভালো ঠিক আছে। নক্ষত্র যদি খারাপ যোগ হয় তাহলে তার হুম, নেগেটিভিটি কমবে বলেই আমরা এক্সপেক্ট করতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আমরা গ্রহদের সঙ্গে ভাবেদের সম্পর্ক করব এবং তারপরে আমরা এগোবো আমাদের প্রেডিক্টিভ স্কিল বাড়ানোর দিকে। সেইখানে আমাদের রেট্রোগ্রেশন নিয়ে পড়াশুনো আছে। আর তারপরে পরে আমাদের কিছু কিছু বলতে বেশ কয়েকটি ক্লাস আমি নক্ষত্র নিয়ে করব। তবে নক্ষত্রটা আমি 12ই জুলাইয়ের পরে যাব। 12ই জুলাই ওই সময়টা কিবার পড়েছে আমি একটু দেখে নিই। ওখানে আমাদের কিছু ক্লাস পত্র গন্ডগোল হবে 5 তারিখ থেকে 12 তারিখ। তো 5 তারিখ হচ্ছে বুধবার পড়েছে। না, সরি 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 সরি, 5 তারিখ হচ্ছে শুক্রবার পড়েছে। আর 12 তারিখ হচ্ছে গিয়ে সেটাও শুক্রবার পড়েছে। তো এই 5 তারিখের আগে বৃহস্পতি বুধ ওই সময় এক সপ্তাহ বন্ধ হতে পারে। বুধবারটা বন্ধ না হলেও বৃহস্পতিবারটা এক্সপেক্টেড বন্ধ হবে। আর বৃহস্পতিবারের ব্যাচটাকে শুক্রবারে কনভার্ট করতে হবে, কারণ ওই সময় পরীক্ষা রয়েছে, পরীক্ষা দিতে যাব। আপনারা যেরকম সুন্দর করে সুবোধ বালকের মতো পড়াশুনো করছেন, আমিও সুবোধ বালকের মতন পড়াশুনো করে পরীক্ষা দিতে যাব। সুবোধ স্যার বালক ইগনো এবং বালিকা, ইগনু ইগনু ইগনুতে আপনি পরীক্ষাটা বলেছিলেন। পাস করতে হবে, ফেল করলে পুরো বাজে একটা ইস্যু তৈরি হয়ে যাবে। তো যাই হোক, ফেল করলেও সমস্যা কিছু নেই, কারণ জীবনে এটা প্রথমবার নয় যে আমি ফেল করছি। জীবনে আমার ব্যর্থতার সংখ্যা প্রচুরই আছে। স্যার একটা কথা বলবো, জাস্ট হ্যাঁ, শুনতে বলুন। পারলাম। বলছি বৃহস্পতিটা যেটা বলেন আরেকবার একটু বলবেন, আমি রাস্তায় অফ করছি আচ্ছা, মাইক্রোফোন। বৃহস্পতি হচ্ছে গিয়ে যে কোনো জিনিসের কন্টিনিউইটি বাড়িয়ে রাখার চেষ্টা করে, কিন্তু তার সঙ্গে সঙ্গে সেই ক্ষেত্রটার উপরে নির্ভরশীলতা বাড়ায়, বা সেই ক্ষেত্রটাকে নিয়ে ঈশ্বরের উপর ভাগ্যের উপর নির্ভরশীল করে দেওয়ার চেষ্টা করে। ফলে বৃহস্পতি কিন্তু গ্রহ হিসেবে খুব একটা সুবিধাজনক গ্রহ নয়। আপনি ভাবছেন যে প্রচুর টাকা আয় করব, প্রচুর টাকা আয় করে আমি কোটিপতি হব। আপনার একাদশে বৃহস্পতি হয়ে গেল, প্রচুর টাকা যতই আয় করুন না কেন আপনার অভাব নেই, আপনার যথেষ্ট আছে, কিন্তু প্রচুরও হতে দেবে না যতক্ষণ না সেই বৃহস্পতি বলবান হয়ে পীড়িত হবে। পীড়িত হলেও কিন্তু আবার অনেকটা দিতে পারে। বৃহস্পতি কোনো একটা পাপ যোগে পড়ে গেছে, ও আপনাকে প্রচুর দিয়ে দেবে, কিন্তু হিউজ টাকা মার্গী বলবান বৃহস্পতি ও ব্লক করবে, বলবে না, বেশি টাকা হয়ে গেলে এর মনের মধ্যে পাপ জন্মাবে, এর মনের মধ্যে ইগো আসবে, ও অহংকারে ভুগবে। এগুলো আগে সবার আগে আটকাও। এগুলো কোন দিক দিয়ে আটকাবে? সেটা হচ্ছে টাকাটা আটকে দাও। তাহলে টাকার ক্ষেত্রে বৃহস্পতি ব্লকেজ ক্রিয়েট করে দেবে। ঠিক তেমন ভাবেই ফলে অর্থের দিক থেকে আপনি ভগবানের উপরে নির্ভরশীল হবেন, ভাগ্যের উপরে নির্ভরশীল হবেন। ঠিক সেইভাবে সপ্তমে বৃহস্পতি, সে হচ্ছে গিয়ে আপনার ওই উম, বিবাহিত জীবনে ডিপেন্ডেন্স ক্রিয়েট করে দেবে। এবং সপ্তমে বৃহস্পতি আপনাকে বলবে যে না, ম্যারেড লাইফটা টেকানোর জন্য, এই সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য তোকে ভগবানকে ডাকতে হবে। তাহলে এবার ফলে কিছু ডিস্টারবেন্স ক্রিয়েটেড হলো। এবার আপনি না পারছেন ছাড়তে, না পারছেন ধরে রাখতে, মানে কিছু অশান্তিও রয়েছে। এবং সেই অশান্তির মধ্যে আপনাকে হচ্ছে গিয়ে সংসারটাকে ধরে রাখা, বাঁচিয়ে রাখার জন্য প্রাণপণ চেষ্টা করে যেতে হচ্ছে। এবং এর জন্য আপনার পরিশ্রম হবে, এর জন্য আপনার কষ্ট হবে, এর জন্য আপনাকে লড়াই করতে হবে।
এবং আপনাকে যখনই বর্ধিত করবেন কোনো কিছুকে, সেখানে হচ্ছে গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করবেন। স্যার, হুম বললাম সপ্তমপতি বৃহস্পতি সে যদি ষষ্ঠে হয়ে বসে তাহলে কি হবে? এইবার যে প্রশ্নটা হলো, এই প্রশ্নটা হচ্ছে প্রিপ্ল্যান্ড প্রশ্ন নয়। এইবার হচ্ছে গিয়ে যে প্রশ্নটা এলো, এইটা হচ্ছে গিয়ে সেই প্রশ্ন যেগুলো ভিত্তিহীন। এবার কি লগ্ন, সপ্তমপতি কোথায় বসেছে, সেই ব্যাপারগুলো আমাদেরকে বুঝতে হবে। তো সপ্তমপতি বৃহস্পতি যদি আমাদের 6th হাউসে বসে, এবং সেই ঘরটা দুটো ঘর হতে পারে, একটা হচ্ছে গিয়ে বৃশ্চিক হতে পারে, আর একটা হচ্ছে গিয়ে কুম্ভ হতে পারে। কারণ বৃহস্পতি তার ঘরের আগের ঘরে বসেছে। এবার যদি এটা বৃশ্চিক হয়, বৃশ্চিক বৃহস্পতির জন্য মোটামুটি কমফোর্টেবল জোন, তাহলে আমরা একটু নক্ষত্রটা দেখে প্রেডিক্ট করে ফেলবো। কিন্তু যদি এটা কুম্ভ হয়, কুম্ভে কিন্তু বৃহস্পতি অনেকটাই উইক হয়ে অবস্থায় থাকবে। ফলে বৃশ্চিকের বৃহস্পতির তুলনায় কুম্ভের বৃহস্পতির রেজাল্ট কিন্তু ডিস্টার্বড। স্যার একটা কোশ্চেন করবো? না, এটা শেষ হয়নি তো। দাঁড়ান, আগের দিন হচ্ছে গিয়ে আমি পড়াইনি কেন, সেই নিয়ে কারোর মনের মধ্যে কোনো কোশ্চেন এসছে নাকি? স্যার জামাই ষষ্ঠী। ষষ্ঠী খেতে গেছিলেন? এই না, একদম একদম। জামাই ষষ্ঠী ছিল, জামাই ষষ্ঠী। হ্যাঁ, একদম ভুল কথা, জামাই ষষ্ঠীতে আমি যাইনি। তো এবার জামাই ষষ্ঠীটা খুব একটা ধুমধামের সঙ্গে পালিতও হয় না যে জামাই ষষ্ঠীতে যেতে হবে, কারণ আমার যিনি মানে শাশুড়ি মা, তাকে আমি বলি দিদিমা। তো এবার তিনি থাকেন হচ্ছে গিয়ে একা একা, ফলে তার পক্ষে আর কি সমস্তগুলো করা, এগুলোকে ইয়ে করা, মেনটেন করা, এগুলো হচ্ছে গিয়ে খুব মুশকিল। তো ওই দিনকে আমি একটা ফোন কিনেছি, এই যে ফোনটা, এটা আমি ওই দিনকে কিনেছি, দেখা যাচ্ছে। স্যার কি কোম্পানির কি ফোন? ফোন স্যার? কি ফোন স্যার এটা এটা অ্যাপেলের? হচ্ছে আইফোন 15 প্রো ম্যাক্স। স্যার কত পড়লো? সেটা স্যার, সেটা 1,60,000। স্যার এবার 1,60,000 বাবারে। হ্যাঁ, এটার আবার একটা দুঃখেরও ব্যাপার আছে, সেটা হচ্ছে অ্যাপেলের এই মডেলটা এবং এর ওপরের যে মডেল, সেগুলোতে ফাইন্যান্স হয় না। এবার না খাওয়াতে চলবেই না স্যার। তোমার ব্যাপার আর কি। তো এইটা আর কি কিনতে যাব, এবং ওখানে গিয়ে কিছু ক্যাচাল হবে, এটা আর কি একটা এক্সপেকটেশন ছিল। অনেকদিন ধরে একটা আইফোন কিনবো করছিলাম। আগে একটা ছিল, সেটা বিক্রি করে দিয়েছি। তো বিক্রি করে স্যামসাং এর একটা ফোন কিনেছিলাম। তারপরে হচ্ছে গিয়ে এইটাকে ঠিক করেছিলাম আইফোন 15 প্রো ম্যাক্স কিনবো। তো বুধবার দিন আর কি কিনেছি। আর বুধবার দিন কিনবার কারণ হচ্ছে যেটা, সেটা হচ্ছে আহ একটা পোখরাজ বিক্রি করেছি। বাহ, থ্যাংক ইউ স্যার, খুব ভালো, কংগ্রেচুলেশন। বাহ, ভালো স্যার। থ্যাংক ইউ। মানে বুঝতেই পাচ্ছেন পোখরাজের ব্যাপার স্যাপার, সেই পোখরাজের মোটামুটি পোখরাজের প্রভাবে হচ্ছে কি আইফোন হয়ে গেছে। তো যাই হোক, আহ আমাদের এই পাথর টাথর যারা আমরা কিনি বা আমরা বিক্রি করি, আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হয় সবসময়, যে আমরা কিভাবে কিনছি তার উপরে ব্যাপারটা ডিপেন্ড করে। অনেক সময় আমরা ধরুন 4টে বা 5টা পাথর একসঙ্গে কিনলে দামটা অনেকটা কম পড়ে, তখন আর কি ওই প্যাকেটের মধ্যে 1টা বা 2টো পাথর এমন থেকে যায় যে তারা প্রচুর প্রফিট দেয়।
কিন্তু এর জন্য আপনাদেরকে প্রচুর ইনভেস্ট করে বসে থাকতে হবে। আমি গিয়ে নিয়ে আসবো। তো সেই কারণে আরেকটা বিষয়, কিছু ঠকেও আর কি শিখতে হয়, তবে আলটিমেটলি এই ব্যবসাটা হচ্ছে খুব ভালো। হুম, মানে স্টোন যদি আপনি ঠিকঠাক করে সেল আউট করতে পারেন এবং মার্কেটের দামে, মানে কোনো রকম বেশি টাকা পয়সা নেওয়ার ব্যাপার নয়, একদম মার্কেট প্রাইসে যেরকম হচ্ছে গিয়ে বাজার দরে বিক্রি করেন, তাহলে কেনাকাটার ক্ষেত্রে যদি একটু ঠিকঠাক হয়, যোগাযোগ থাকে, তাহলে আপনারা খুব ভালো প্রফিট করতে পারবেন। খুব ভালো মানে অসাধারণ ভালো। এবং ভালো স্টোন বিক্রি করে, কোনো খারাপ স্টোন, কোনো এদিক ওদিক স্টোনের কথা আমি বলবো না, ভালো স্টোন বাজার দরে বিক্রি, কোন রকম মানুষের সঙ্গে প্রতারণা করার চিন্তা চেষ্টা একদম না করে প্রচুর টাকা প্রফিটে বিক্রি করা যায়। প্রচুর টাকা মানে ভাবনা চিন্তার বাইরে প্রফিট। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আমরা বাজার দরে বিক্রি করব। বাজার দর মানে হচ্ছে গিয়ে যে খুব সাধারণ সোনার দোকানরা যেরকম দামে বিক্রি করে সেই দাম, মানে এরকম নয় যে পিসি চন্দ্রা বা এই টাইপের দোকানের রেঞ্জে আমরা বেচবো, ওরা অনেক বেশি দামে বেচে, আমরা আরো কমে দামে বেচবো। মোটামুটি পিসি চন্দ্রে যে পাথরটার দাম হবে 100 টাকা, আমরা সেটা 60 টাকায় বিক্রি করব। তো সেই ক্ষেত্রেও আমাদের প্রচুর প্রফিট থাকবে। আর মোটামুটি মাসে একটা পাথর বিক্রি, ঠিকঠাক পাথর বিক্রি, একটা পান্না বা একটা পোখরাজ বা একটা নীলা, সেটা একটা সাধারণ লোকের সংসার চালানোর জন্য যথেষ্ট। স্যার বলছি একটা ভালো প্রোগ্রাস কত টাকার অতি থেকে শুরু হয়? মোটামুটি সিংহলি পোখরাজ যদি ভালো নিতে হয় তাহলে হচ্ছে 15,000 টাকার অতিতে কিনতে হবে। আর আচ্ছা স্যার, ধন্যবাদ। যাই হোক, আমরা এবার আবার সেই জায়গাটাতে চলে আসি, সেটা হচ্ছে বৃহস্পতি ষষ্ঠে রয়েছে। তো বৃহস্পতি 6th হাউসে থেকে সে কিন্তু 7th হাউসটাকে প্রোটেক্ট করবারই চেষ্টা করবে। কারণ 6th হাউসে থেকে সে যে সপ্তম ভাবে সন্তুষ্টি দেবে তা নয়, ফ্যামিলিকে কিন্তু হ্যাপিনেস দিতে পারবে না এই বৃহস্পতি। কিন্তু যেটা দেবে সে হচ্ছে কোন রকম আইনি ঝামেলা থেকে প্রোটেক্ট করবার চেষ্টা করবে, স্বামী স্ত্রী সম্পর্কর মধ্যে তিক্ততা নিয়ে আসবার চেষ্টা করবে। একটা লড়াই, সবসময় ঝামেলা হচ্ছে, সবসময় অশান্তি। তো আমার চেনা এক পরিবার, তারা হচ্ছে কি হাজবেন্ড ওয়াইফকে আমি কোনো দিন দেখিনি তাদের মধ্যে গুড রিলেশনশিপ। সব সময় ঝামেলা, প্রতিটা মুহূর্তে ঝামেলা। হাজবেন্ড মারা যাওয়ার পরে দিন 15-র মধ্যে ওয়াইফ হচ্ছে কি বিষ খেয়ে সুইসাইড করে। মানে উনি থাকতে পারছেন না স্বামীকে ছেড়ে, মানে ওনার ওই যে ঝামেলা, সেই ঝামেলাটাকে উনি রিলিজ করতে পারছেন না। মানে ওই ঝামেলাটা জীবনে নেই, ওটা ওনাকে শেষ করে দিচ্ছে। ভাবুন, মানে ভাবতে পারছেন, অ্যাকসেপ্ট করতে পারছেন ব্যাপারটাকে? দিন 15-র মধ্যে ভদ্রমহিলা সুইসাইড করলেন। মানে স্যার এই বিষয়টিকে কার্মিক রিলেশনশিপ বলা হয় স্যার? এটা ঠিক কার্মিক রিলেশনশিপ নয়। উনি ওই যে মানে ওনার যে হ্যাবিট, ওই হ্যাবিট, উনি যে ঝগড়া না করে থাকতে পারছেন না, উনি লোকটাকে খুঁজছেন ঝগড়া করবার জন্য। মানে উনি আর থাকতে পারলেন না এবং উনি রিয়েলাইজ করলেন যে ওনার সঙ্গে ওনার হাজবেন্ডের এই ঝগড়ার মধ্যেও একটা ভীষণ অ্যাটাচমেন্ট ছিল। দুজন দুজনকে যত্ন করেছেন, দুজন দুজনকে নিয়ে চলেছেন, কন্টিনিউয়াসলি লাইফ চলছিল। হঠাৎ করে এই যে বিধ্বস্ত হয়ে যাওয়া, একটা দিক শেষ হয়ে যাওয়া, এই ব্যাপারটাকে উনি আর মেনে নিতে পারলেন না। এটা একটা অ্যাডিকশন হয়ে গেছিল স্যার, অ্যাডিকশন, হ্যাবিটটা অ্যাডিকশন। হ্যাঁ, এরকম একটা ব্যাপার আর কি তার মধ্যে হয়ে গিয়েছিল যে উনি আর থাকতে পারলেন না ওই ভদ্রলোককে ছাড়া। তো এইরকম লোকেদের ক্ষেত্রে সুইসাইড যে করবেই সেটা বলছি না, এই রোজ ঝামেলাবাজ লোক, তাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে সপ্তমপতি ষষ্ঠে থাকতে পারে। কিন্তু সপ্তমপতি ষষ্ঠে থাকলে রোজ ঝামেলা করতে পারবে না, এটা কিন্তু খেয়াল রাখবেন। ঝামেলার জন্য একটা স্টিমুল্যান্ট লাগবে। ঝামেলা কিন্তু বৃহস্পতি করতে পারে না। বৃহস্পতি পুজো পাঠ করে আসবে, কিন্তু ইগো করবে, ইগো আনবে, ও মনে মনে ভাবে ওই তো শয়তান লোক, এইসব ভাববে।
কিন্তু লড়াইটা বৃহস্পতি দিতে পারবে না, লড়াইয়ের জন্য কিন্তু ধাক্কা দেওয়ার একজনকে লাগবে, সে হচ্ছে মঙ্গল। আর ঝামেলাটাকে চরম পর্যায়ে নিয়ে যেতে সেখানে লাগবে হচ্ছে গিয়ে রাহু। মঙ্গল একেবারে ঝামেলাকে চরমে নিয়ে যেতে পারবে না। পরিষ্কার হলো? কে যেন প্রশ্নটা করেছিলেন? স্যার আমি রেশমি, আচ্ছা, রেশমি আপনি কোথায় থাকেন? শিলিগুড়ি। শিলিগুড়ি। আচ্ছা, আপনারা একটা জিনিস ফিল করবেন, আমি কিন্তু একদম নোটস ওরিয়েন্টেড বা থিম ওরিয়েন্টেড পড়াচ্ছি না। আমি যেটা পড়াচ্ছি আপনাদেরকে সেইটা কিন্তু টোটালি হচ্ছে গিয়ে কনসেপ্ট ওরিয়েন্টেড। তো এইটার কারণ একটাই যে আপনারা ফিউচারে অ্যাস্ট্রোলজি পড়ানোটাকে একটা পার্ট প্রফেশন হিসেবে নেবেন। মানে অ্যাটলিস্ট 5 জন আপনাদের থেকে পড়ে শিখবে, মানে আপনাদের কাছে পড়ে তারা জ্যোতিষকে অ্যাকসেপ্ট করবে, এরকম অ্যাটলিস্ট 5 জন থাকবে। আচ্ছা, তো আমাদের প্রায় আমরা 9টা 4-এর দিকে চলে এসেছি, আমাদের আর 20-25 মিনিট আছে হাতে। তো এই টাইমের মধ্যে আপনারা কিছু প্রশ্ন থাকলে করুন, আর তারপর আমি একটু অন্য দিকে ডিসকাশন করব, জ্যোতিষেরই আনুষঙ্গিক দিকে, খুব সিম্পল কিছু ডিসকাশন। স্যার আমি তো ইমেল আইডি পাঠিয়েছি, কিছুই পেলাম না। কিছুই পেলেন না? না, তাহলে গৌরাঙ্গ বাবু তো পেয়েছেন। আমি তো পাঠিয়েছি 223-এও পাঠিয়েছি, 225-এতেও পাঠিয়েছি। না, এ তো খুব অন্যায় হয়েছে, পেতেই হবে, কালকে আমি দেখছি এটা। আচ্ছা দেখবেন। আশা আপনি পেয়েছেন? হ্যাঁ, আমি অনেক আগে পেয়েছি। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আপনি আপনার ব্যাপারটা দেখে নিতে হবে চটপট, পাবেন না এটা তো আমি অনেকগুলো ক্লাস তো এটার ভিতর 34 গিগাবাইট এন্ড 64 গিগাবাইট, যেগুলো আর কি প্রাইমারি, যেগুলো আর কি আমি এখন বুঝতে পারি ওইগুলা করছি আর কি, মানে বেসিক যে জিনিসগুলো। একদম কারণ ঠিক করুন, বেশি হায়ার লেভেলে যেতে হবে না। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে পড়ে শিখে জেনে অ্যাস্ট্রোলজি করতে পারবেন না, এই অ্যাস্ট্রোলজি ভেতর থেকে আসবে, এটা একটা ওয়ান কাইন্ড অফ অটোমেটিক সিস্টেম। স্যার বলছি স্যার, রাহু কেতু কিভাবে পীড়িত হবে? রাহু কি এরা পীড়িত হয়? রাহু কেতু অ্যাকচুয়ালি পীড়িত হয় না, রাহু কেতুরা দুষ্ট হয়। আর কিছু কিছু ক্ষেত্রে রাহু প্রচুর দিতে পারে। যেমন আমি রিসেন্ট 3টে লোককে দেখলাম, 3টে লোকই একই ফ্যামিলি, একটা হাজবেন্ড ওয়াইফ, আর একটা হচ্ছে মানে 2 বোন, 1 বোনের হাজবেন্ড। এরা 3জন হচ্ছে গিয়ে 2 বোন হচ্ছে যমজ, আর 1 বোনের হাজবেন্ড যে সে সেম এজ। মানে বুঝতে পারলেন? ফলে 3জনেরই হচ্ছে গিয়ে একই রকম বার্থ চার্ট, এদের 1966 বা 64 এরকম টাইমে একটা জন্ম, 3টেরই সিংহ লগ্ন, যমজ দুটো তো সিংহ লগ্ন হবে। আর ওইটা বলতে আরেকটা যেটা হাজবেন্ড, ওটারও সিংহ লগ্ন, প্রত্যেকেরই 10মে রাহু। এবার এদের যে পোস্ট, একজন হচ্ছে গিয়ে ডিভিসির চিফ ইঞ্জিনিয়ার, আরেকজন হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের কোনো একটা ডিপার্টমেন্টের ডিরেক্টর হয়ে রিটায়ার করেছেন, আর একজন হচ্ছে রেলের কোনো একটা ওই সাউথ ইস্টার্ন রেলওয়ে বা এরকম কিছু থাকে না, এখানকার টপ বস। ভাবুন, 10মে রাহু, 3টে লোক, 3টেই সুপার ট্যালেন্টেড। 3টে লোক, 3টেই চরম লেভেলের। ফলে এদের এই রাহু কিন্তু এদেরকে একটা বিরাট হায়ার লেভেলে নিয়ে এসছেন। আর অদ্ভুতভাবে এই 3টে লোক, 3টেই সন্তানকে নিয়ে প্রচন্ড ভাবে পীড়িত। ওই যে পঞ্চমের ষষ্ঠ হচ্ছে 10ম, পঞ্চমের ষষ্ঠে রাহু গিয়ে সন্তানের ক্ষেত্রটাকে ড্যামেজ করেছে, কিন্তু কর্মক্ষেত্রে এরা চরম সাকসেসফুল, চরম মানে চরম। ফলে আমরা সব সময় হচ্ছে গিয়ে রাহু কেতু পীড়িত হয়েছে বা রাহু কেতু অশুভ ফল দেবে এইটা বলতে পারবো না। তবে জেনারেলি রাহু কেতু যেখানে থাকবে সেখানে ডিস্টারবেন্স ক্রিয়েট করবার চেষ্টা করবে। এবার পজিটিভিটি তো অবশ্যই আছে, এবং
বর্তমান সিচুয়েশনে রাহু যত টপমোস্ট পজিশন আছে সেখানে রাহু আপনাকে নিয়ে যাবে। ওই শেয়ার মার্কেটে আপনারা অনেক সময় শুনবেন যে একটা লোক সে 5,000 টাকা নিয়ে স্টার্ট করেছে এবং সেই 5,000 টাকাটা তার কাছে গিয়ে 5,000 কোটি টাকার প্রপার্টি বানিয়ে ফেলেছে। এই সমস্ত ঘটনা আমরা শেয়ার মার্কেটে শুনতে পাই। তো এই যে এই ব্যাপারগুলো, এইগুলো আসবে হচ্ছে এই যে ব্যাপারটা, এইগুলো আসবে হচ্ছে রাহু থেকে, এবং রাহু না থাকলে পরে এই হিউজ ব্যাপারটা এটা আসতে পারবে না। স্যার দশমে যদি রাহুর সঙ্গে চন্দ্র চলে আসে সেক্ষেত্রে কি সেটা একটু ক্ষতিকারক? দশমে রাহুর সঙ্গে চন্দ্র আসলে জব স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে। এই মানুষগুলোর মধ্যে এরা নার্স বা হচ্ছে গিয়ে প্যাথোলজি ওরিয়েন্টেড জব খুব ভালো করতে পারবে, এবং এদের ক্ষেত্রে ওই যেটা বললাম জব স্যাটিসফ্যাকশনের ভীষণ অভাব, ওটা কিন্তু দেখতে পাওয়া যাবে। জব চেঞ্জ হবে, আর এরা মেরিন ইঞ্জিনিয়ার হিসেবেও ভীষণ সাকসেসফুল হতে পারে যদি রাহুটা বলবান এবং চন্দ্রটা বলবান থাকে, কিন্তু সেখানেও হচ্ছে গিয়ে জব স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে। যদি কোনো অফিসে এরা জব করে এবং সেখানে কোনো মহিলা বস থাকেন, তাহলে সেই বসের সঙ্গে এদের অ্যাটাচমেন্ট অনেক কম থাকবে, একটা গ্যাপ, একটা ডিস্টারবেন্স এরকম আর কি তৈরি হতে দেখতে পাওয়া যাবে, এবং সেটা ভীষণ এফেক্টিভ ওয়েতে দেখতে পাওয়া যাবে। স্যার থ্যাংক ইউ। হ্যাঁ, স্যার বলছি স্যার, রাহু উপচয় স্থানে কি ভালো ফল দেয়? রাহু উপচয় স্থানে খুবই ভালো ফল দেয় যদি কোনোভাবে সেই উপচয় স্থানটা একটা শুভ গ্রহের গাইডেন্স পায়, মানে একটা শুভ গ্রহের যদি গার্ডের মধ্যে থাকে, তাহলে রাহু উপচয় স্থানে খুবই ভালো ফল দিতে পারে। ওকে স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, বলছি একটুখানি একবার বলবেন যে কোন তত্ত্বে কোন গ্রহ ভালো ফল দেয়, কোথায়? মানে উচ্চ, কোন তত্ত্বে কোন গ্রহ উচ্চস্থ থাকে আর কোন তত্ত্বে কোন গ্রহ নিচস্থ থাকে, একটু আরেকবার বলেছিলেন একবার, আরেকবার একটুখানি বলবেন যদি হয়। কেন? চলে আসে। অগ্নিতত্ত্বে রবি উচ্চস্থ হয়, জল তত্ত্বে শুক্র বৃহস্পতি উচ্চস্থ হয়, বুধ পৃথ্বীতত্ত্বে উচ্চস্থ হয়, চন্দ্র পৃথ্বীতত্ত্বে উচ্চস্থ হয়, আর রাহু কেতু এরা যথাক্রমে পৃথ্বীতত্ত্বে এবং জল তত্ত্বে উচ্চস্থ হয়। কখনো কখনো বলা হয় যে রাহু মিথুন রাশিতে আর কেতু ধনু রাশিতে উচ্চস্থ হয়। তো ক্ষেত্রগুলোকে আরেকবার বলে দিই। প্রথমেই রয়েছে রবি, রবি উচ্চস্থ হবে মেষ রাশিতে, নিচস্থ হবে তুলা রাশিতে। তারপরে রয়েছে চন্দ্র, বৃষ রাশিতে উচ্চস্থ আর বৃশ্চিক রাশিতে নিচস্থ। তারপরে বুধ, বুধ কন্যা রাশিতে উচ্চস্থ আর মীন রাশিতে নিচস্থ। বৃহস্পতি কর্কটে উচ্চস্থ, মকরে নিচস্থ। শুক্র মীনে উচ্চস্থ আর কন্যাতে নিচস্থ। শনি তুলা রাশিতে উচ্চস্থ আর মেষ রাশিতে নিচস্থ। মঙ্গল মকর রাশিতে উচ্চস্থ আর কর্কট রাশিতে নিচস্থ। আর রাহু কেতুকে নিয়ে সবার কনফিউশন রয়েছে, তাই আমারও রয়েছে। স্যার একটা প্রশ্ন ছিল। বলুন। আমরা আর 3 মিনিট এই সমস্ত করব, তারপর আমি একটু পামিস্ট্রি নিয়ে দুটো কথা বলবো, বলে স্যার আমি দুটো কোশ্চেন করেছি মেসেজে। আচ্ছা, দেখছি। তো পামিস্ট্রি নিয়ে আমরা দুটো কথা বলবো, তারপরে আমরা করবো। দেবমাল্য বলুন। হ্যাঁ, বলছিলাম যে শনি আর কেতু কি সবসময় খারাপ ফলই দেয়? কেন শনি আর কেতু খারাপ ফল দেবে কেন? এই সমস্ত কি প্রশ্ন? এতদিন পড়াশোনা কি করেছেন আপনি? না, বলছিলাম যে ওটা তো পাপ গ্রহ, ওই জন্য বলছি। পাপ গ্রহ তো কি হয়েছে? আপনার বাঁ হাত সেটা কাজে লাগে না? আপনার ডান হাত সবসময় কাজে লাগে। বাঁ না হাত না। থাকলে কত ভালো ভালো কাজ বন্ধ হয়ে যেত বলুন। হ্যাঁ, অবশ্যই। এই কনসেপ্ট থেকে আমরা বেরিয়ে আসবো যে এই গ্রহটা পাপ গ্রহ, এই ঘরটা খারাপ ঘর, এই কনসেপ্টেই আমরা থাকবো না। আমরা সবসময় একটা জিনিস ভাববো, প্রত্যেকটা গ্রহ শুভ ফল দিতে পারে, প্রত্যেকটা গ্রহ অশুভ ফল দিতে পারে।
এইটা আমরা সবসময় মাথায় রাখবো। আচ্ছা, তো আমাদের আজকের পর থেকে আবার নর্মাল ক্লাস স্টার্ট হয়ে যাবে। চ্যাট বক্সে কি কোশ্চেন আছে আমি একটু দেখে নিই। ডিউটিতে যাচ্ছি। থার্ড হাউসে কেতু কেমন স্পিরিচুয়ালিটি দেবে? থার্ড হাউসে কেতু স্পিরিচুয়ালিটি থেকে ডিস্ট্রাকশন দেবে। কারণ হচ্ছে কি, থার্ড হাউসে কেতু ভেরি গুড, কিন্তু থার্ড হাউসে কেতুর সঙ্গে সঙ্গে নাইন্থ হাউসে হচ্ছে গিয়ে রাহু বসে যাবে। রাহু নাইন্থ হাউসে বসেই তাকে দেখতে হবে আপনাকে, লগ্নকে। 9 নম্বর ঘরে যখনই রাহু বসবে তখন সে লগ্নকে দেখতে শুরু করবে। এবার এই যে লগ্নকে রাহু দেখতে শুরু করলো, এইটা কিন্তু সমস্যা হয়ে গেল। তখন কিন্তু জটিলতা প্রবল ভাবে বাড়তে দেখতে পাওয়া গেল। 9 নম্বর ঘরে রাহু আপনার লগ্নকে দেখবে, সে আপনার পঞ্চমকে দেখবে, ফলে কন্টিনিউয়াসলি আপনাকে ডিস্টারবেন্সের মধ্যে রেখে দেওয়ার চেষ্টা করবে। তাই আপনি কখনোই প্রচন্ড যোগাযোগ থাকা সত্ত্বেও স্পিরিচুয়ালিজমের ডিপ কনসেপ্টে যেতে পারবেন না। তাহলে কি করতে হবে? তাহলে এখানে যেটা হচ্ছে, কেতুকে কিছুটা অ্যাক্টিভেটেড হওয়ার সুযোগ দিতে হবে। তাহলে থার্ড হাউসে কেতুর অ্যাক্টিভেশনটা কিভাবে হবে? সেটা হচ্ছে গৃহত্যাগের মাধ্যমে হবে। বহু মানুষ, বহু সন্ন্যাসীকে আমরা দেখতে পেয়েছি বা পাবেন আপনারা ভবিষ্যতে, যাদের নবমে রাহু এবং যারা গৃহত্যাগ করেছেন, তারা বাড়ি ছেড়ে দিয়ে বেরিয়ে গেছেন এবং বাড়ির বাইরে গিয়ে তারা ওই সাধন মার্গে গিয়ে তারা সাকসেস পেয়েছেন এবং চরম সাকসেস পেয়েছেন। এবং এই সাধুরা কিন্তু উগ্র সাধু। স্যার, আমি সুতপা বলছি। আমি ওই পার্থর দিদি, লাস্ট বুধবার দিন আমি ফার্স্ট ক্লাস করেছিলাম। হুম তো আমি অ্যাকচুয়ালি ক্লাসের কোন কোন দিন ক্লাস হয় সেই রুটিনটা আমার শুধু বুধবার, আর হুম, যেদিন হবে না সেদিন আপনি লিখে জানিয়ে দেবেন, যেমন এই সপ্তাহ করলেন। হুম। আচ্ছা আচ্ছা আর এছাড়া আপনি আর কিছুদিন পরে বৃহস্পতিবার ক্লাসেও ঢুকে পড়তে পারেন। ক্লাস উন্মুক্ত, একই লিঙ্কে ক্লাস হয়, যখন যেখানে ভালো লাগবে ঢুকে পড়বেন। বুধ আর বৃহস্পতি এই দুদিন? আপনাদের বৃহস্পতিবার, সরি বুধবার। বুধবার, আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। আপনি যেদিন মনে করবেন সেদিন আমাকে বলবেন, তাহলে আমি সেদিন বৃহস্পতিবার না, যখন না, আর কি। লিঙ্কটা হচ্ছে কি সেম, টাইমটাও সেম, আচ্ছা সবার জন্য উন্মুক্ত ক্লাস। আপনারা হচ্ছে কি ঢুকে পড়তে পারেন। এখন আচ্ছা, বুঝতে অসুবিধা হবে, হ্যাঁ হ্যাঁ। এরপরে আমি অনেক কিছু বুঝতে মানে পারছি না, আস্তে আস্তে শিখছি। মানে যেটুকু আপনি বোঝাচ্ছেন এত সুন্দর যে সেটুকু বুঝে যাচ্ছি, কিন্তু আমি কোন ঘর, কোন ঘরের কি বৈশিষ্ট্য বা কোন এগুলো রাশি সমস্তটা আমি দিয়ে দেবো, এগুলো নিয়ে কোনো চাপ আচ্ছা নেই। দিয়ে আচ্ছা দেবো, আচ্ছা দিয়ে সেই দেবো। জন্য আমি খুব একটা প্রশ্ন করতে পারছি না বা করছি না, আমি তবে শুনছি আর নোট করছি সবটাই। আর আপনার মেল অ্যাড্রেস দেওয়া হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেল অ্যাড্রেস আপনাকে দেওয়া কি আছে। ইয়ে দেওয়া হয়েছে একটা ভিডিও? তখন তখন একটা ড্রাইভে একটা মেল এসেছিল আমার হ্যাঁ, কাছে। হ্যাঁ, ওই ড্রাইভের লিঙ্কে গেলে পরে দেখতে পাবেন যে ওইখানে ইয়ে রয়েছে, ওটার নাম হচ্ছে গিয়ে জিরো লেভেল অ্যাস্ট্রোলজি। তো এই জিরো আচ্ছা লেভেল অ্যাস্ট্রোলজিটা আপনি দেখে নেবেন, ওখানে 20টা মতো ভিডিও আছে। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই স্যার। ওই জিরো লেভেল অ্যাস্ট্রোলজিটা দেখলে আপনার বেসিকটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। মানে আমি আচ্ছা পড়াবো, আমি এখন যা পড়াই তার থেকে 10 গুণ, অ্যাটলিস্ট 10 গুণ কন্টেন্ট ওর মধ্যে বেশি আছে। এখন তো আমি ফাঁকিবাজ, তখন আমি ফাঁকিবাজ ছিলাম না। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। তো যাই হোক, আমরা মোটামুটি চলে এসেছি। আর এখানে আরেকটা কোশ্চেন রয়েছে, স্যাটার্ন জুপিটার কনজাংশন, এটা খুব ভালো স্পিরিচুয়ালিজম দেয়। সবচেয়ে বড় জিনিস হচ্ছে স্পিরিচুয়ালিজমের পথে আমাদের একটা জিনিস দরকার হয়, সেটা হচ্ছে একটা গাইড। তো গাইড, ইনি আর কি যে শুধু শেখান তা নয়, ইনি আমাদেরকে একটা জায়গা থেকে বার করে নিয়ে আসেন। কিরকম ব্যাপারটা? ধরুন আপনি সাংসারিক বন্ধনের মধ্যে রয়েছেন এবং এই বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য একটা গুরু দরকার, যে আপনাকে ওই জায়গাটা থেকে বের হয়ে আসবার জন্য হিউজ এনার্জি দেবে। বুঝতে পারলেন? এই এনার্জিটা বা এই ব্যাকআপটা, এই সাপোর্টটা হচ্ছে গিয়ে আপনাকে কে দেবে? এইটা হচ্ছে একজন গুরু দেবে। এবং আপনি যখনই এই টাইপের চার্ট দেখবেন যেখানে বৃহস্পতি শনি কম্বিনেশন রয়েছে,
সেইখানে হচ্ছে গিয়ে আপনি দেখতে পাবেন চোখ বন্ধ করে যে এই লোকটা একটা ভালো গুরু পেয়েছে এবং এই গুরু একে প্রচুর সাপোর্ট দিয়ে দিচ্ছে। তো এই ঘটনাটা হচ্ছে গিয়ে আপনারা ফিল করতে পারবেন, দেখতে পারবেন। তাহলে গুরু এটা আপনারা প্রাপ্ত হতে পারবেন, এটা এখানে হবে এবং তার ফলে আপনার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট সেটা শনি দেবে। এবং এই কম্বিনেশন যদি স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট দেয় তাহলে প্রচুর নলেজ থাকবে, মানে জ্ঞানহীন গুরু এরকম ব্যাপার থাকবে না। এখানে কিন্তু প্রচুরই জ্ঞান থাকবে, প্রচুর নলেজ এখানে কাজ করবে। বলছি স্যার, আমার আর একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন না। বলছি স্যার, শুক্র নিচস্থ থাকলে কি কি প্রবলেম দেখা দেয়? এইটা তো লোক টু লোক ভ্যারি করে। এরকমও লোক দেখেছি যার শুক্র নিচস্থ কিছু প্রবলেম হয়নি, সব ঠিক আছে। এই যে কন্যা রাশিতে শুক্র নিচস্থ, তো যিনি কন্যা রাশি হবে বা লগ্ন হবে, তো তার ক্ষেত্রে কিরকম কি প্রবলেম দেয়? আর জেনারেলি শারীরিক দিক থেকে একটু দুর্বলতা দেওয়ার চেষ্টা করে। দ্বিতীয় হচ্ছে গিয়ে নবমপতি লগ্নে নিচস্থ, তার কারণ তার ফলে ফ্যামিলি সাপোর্ট, তার একটা অভাব, উচ্চ বিদ্যায় বাধা, এই ব্যাপারগুলো দেখতে পাওয়া যাবে। আর তার সঙ্গে সঙ্গে একটা জিনিস ঘটবে, সেটা হচ্ছে রিলেশনশিপে গন্ডগোল, প্রেমের ক্ষেত্রে অশান্তি, দূরত্ব সৃষ্টি। আচ্ছা, এবার আমাদের পড়াশোনা শেষ। এবার আমি কয়েকটা ছোট্ট ছোট্ট জিনিস আপনাদেরকে বলবো। স্যার একটা প্রশ্ন করুন। আহ প্রশ্ন করতে পারেন, কিন্তু তাতে হচ্ছে গিয়ে লস হবে, মানে ক্ষতি হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। না স্যার আপনি বলুন। তো আজকে আমরা কয়েকটা জিনিস পড়বো না, একদম বেসিক কয়েকটা জিনিস জানবো, সেগুলো আমাদেরকে প্রেডিকশনের সময় লাগবে। তার মধ্যে প্রথম বিষয়টা হচ্ছে, যখন একজন মানুষ আমার কাছে এসে উপস্থিত, আমি তার জন্মকুণ্ডলিতে ভালো ভালো যোগ দেখতে পাচ্ছি, কিন্তু তার মুখ দেখে আমার মনে হচ্ছে যে এই লোকটা সাফিসিয়েন্টলি হ্যাপি নেই, এই লোকটার প্রবলেম চলছে কোথাও, আমার মনে হচ্ছে এই লোকটা ডিপ্রেসড রয়েছে, কিন্তু আমি ছকে খুঁজে পাচ্ছি না। তখন আমি কি করব? তখন আমি এই লোকটার হাতের দিকে যাব, হাতের দিকে গিয়ে আমি এর হাতটা একবার দেখে নেব। হাতটা দেখে আমি কি দেখবো? প্রথম যে জিনিসটা দেখবো, এই লোকটার হাতে কোনো অ্যাবনর্মাল ব্ল্যাকিশ কিংবা ব্লুইশ স্পট আছে কিনা। এই লোকটার হাতের মধ্যে কোনো জায়গাতে ব্ল্যাকিশ বা ব্লুইশ স্পট আছে কিনা। ব্ল্যাকিশ বা ব্লুইশ স্পট এটা হচ্ছে দু টাইপের, একটা হচ্ছে তিল, এটা আপনারা সবাই জানেন, আর একটা হচ্ছে ছোপ ছোপ দাগ। এই ছোপ ছোপ দাগটা আপনাদেরকে উপলব্ধি করতে হবে। আরেকটা বিষয় দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে হাতের শিরাগুলো, বিশেষ করে মেয়েদের হাতে যাদের চামড়া একটু পাতলা, তাদের হাতে আপনারা দেখতে পাবেন ব্লুইশ লাইন্স রয়েছে। এই ব্লুইশ লাইন যদি দেখতে পাওয়া যায়, পিঙ্ক না হয়ে যদি ব্লুইশ লাইন দেখতে পাওয়া যায়, তাহলে কিন্তু সাকসেস রেট আসবে না। যতই যা করুক, যতই কাণ্ড কারখানা করুক, সেই ক্ষেত্রে এই মানুষগুলোর জীবনে বড় কিছু করার ক্ষেত্রে বাধা আসবে। বাইরে থেকে দেখে মনে হতে পারে খুব বড় কিছু করেছে, কিন্তু আলটিমেটলি কিছু করতে পারছে না। আমার এক ছাত্র না, ভুল বললাম, ক্লায়েন্ট, সেই ভদ্রলোক কানাডাতে কোনো একটা ইউনিভার্সিটিতে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর বানিয়ে তাকে রেখে দিয়েছে। তার প্রতিদিন সে আমাকে SMS করে কান্নাকাটি করে, হোয়াটসঅ্যাপে সুযোগ পেলেই কল করে কান্নাকাটি করে, কারণ তার লাইফ হচ্ছে গিয়ে ব্লক হয়ে গেছে। সে অ্যাসোসিয়েট প্রফেসর থাকতে চায় না, সে রিসার্চে যেতে চায়, সে ইন্ডাস্ট্রিতে যেতে চায়, সে রিসার্চ PhD করা ছেলে, এবং সে হচ্ছে গিয়ে অর্থের অভাবে তার যে ঘর সেটাকে শিফট করে একটা ওই আমাদের এখানে যেটাকে বলে কলোনি এরিয়া, সেরকম কোন এরিয়া, এরকম টাইপের জায়গা, সেখানে সে শিফট করেছে নিজেকে। ফলে আমরা কি দেখছি, সে কানাডাতে রয়েছে, সে প্রফেসর, হ্যাঁ ডক্টর প্রফেসর ডট 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 ডট, কিন্তু আলটিমেটলি সে হচ্ছে হিউজ ট্রাভেলের মধ্যে রয়েছে। তাহলে হাতে যদি ব্লুইশ লাইন্স থাকে তাহলে প্রবলেম থাকবে। হাতটাকে ধরে যদি আপনার মনে হয় যে হাতের গাঁটগুলো খুব উঁচু উঁচু হয়ে রয়েছে,
তাহলে সেই মানুষটা হিউজ প্রবলেমে থাকবে। সেই মানুষটার লাইফে প্রবলেম থেকে মুক্তি হওয়া মুশকিল। যত গাঁট প্রমিনেন্ট তত প্রবলেম প্রমিনেন্ট। হতেই পারে মানুষটা প্রচুর সাকসেসফুল, কিন্তু তার শত্রু, কিন্তু তার ডিস্টারবেন্স সেখান থেকে বেরোনো যাচ্ছে না। আর একটা জিনিস, সেটা হচ্ছে তার যে ডিজায়ার, সেটা সে কখনো অ্যাচিভ করতে পারেনি। সব সময় সে তার ডিজায়ার থেকে দূরে, সে তার ক্ষেত্র সেটাকে কিছুতেই অ্যাচিভ করতে পারছে না, সে সেটা পারবে না। হাতের মধ্যে খুব কড়া কড়া গাঁট। এবার হচ্ছে গিয়ে হাতে কোনো গাঁটও নেই, হাতে কোনো সমস্যাও নেই, হাতের মাউন্ট গুলো খুব বলবান। হাতটা লক্ষ্য করুন, হাতের যে মাউন্ট গুলো, মানে আমাদের, আমি একটুখানি ছবি এঁকে দিই তাহলে সুবিধা হবে। দেখা যাচ্ছে মাউন্ট গুলো, গোল গোল করে ছবি এঁকে দিচ্ছি। একদম স্যার। তো এই যে জায়গাগুলো, এগুলো খুব প্রমিনেন্ট। হাত দেখে মনে হবে ও কি বৃহস্পতি, তো তো তুঙ্গে বৃহস্পতি, ঘোড়ার ডিম। Simply ওর জীবনে উঠতে গিয়ে প্রাণ বেরিয়ে যাবে। এই যে মাউন্ট গুলো যখন প্রমিনেন্ট হয়ে যাবে, তখন মাউন্ট গুলো হচ্ছে ডিস্টিংক্ট হয়ে যাবে। ডিস্টিংক্ট মানে কি, এরা ইন্ডিভিজুয়ালি লোকটাকে প্রভাবিত করবার চেষ্টা করবে। ফলে এদের যে সাকসেস দেওয়ার ক্ষমতা, সেটা ড্যামেজ হতে থাকবে। এবং প্রত্যেকটা গ্রহই যদি বলবান হয়ে ওঠে, তাহলে একটা মানুষের উপরে তো তারা যুদ্ধ করবে। তো সেই ক্ষেত্রে এই গ্রহগুলো নিষ্ফলা ভাবতে হবে। এই গ্রহগুলো যদি আপনি দেখেন হাতটা খুব ম্যাসিভ, মানে ও গ্রহগুলো কি কন্ডিশনে রয়েছে, না। আপনি লক্ষ্য করে দেখবেন যারা খুব পরিশ্রমের কাজ করে, তাদের ওই হাতের মাউন্ট গুলো খুব ম্যাসিভ হয়। যারা পৃথ্বীতত্ত্বের হাতযুক্ত মানুষ, যারা একটু মোটা বুদ্ধির লোক, তাদের ওই হাতের ক্ষেত্রগুলো খুব প্রমিনেন্ট হয়। বোঝাতে পারলাম? মোটামুটি পারলাম বোধহয়। একদম ক্লিয়ার স্যার। হ্যালো স্যার, খুব ভালো লাগলো। এইবার হচ্ছে গিয়ে রেখা আর মাউন্ট, এই দুটোর মধ্যে একটা গুড রিলেশনশিপ আছে। কিরকম রিলেশনশিপ? যেমন গাড়ি আর রাস্তা। তো আপনার হাতে প্রচুর রেখা আছে, সুন্দর সুন্দর রেখা। আপনি যদি হাত দেখতে মোটামুটি না জানেন বা না বোঝেন, কিন্তু রেখা সম্পর্কে জ্ঞান আছে, আপনি গিয়ে দেখবেন যারা রিক্সা চালায় তাদের হাত দেখবেন, ওরা আপনাকে হাত দেখিয়ে দেবে। দেখবেন কি সুন্দর ভাগ্যরেখা, অসাধারণ ভাগ্যরেখা। আপনি অবাক হয়ে যাবেন ভাগ্যরেখা দেখে। ভিক্ষে করে খায়, ভাগ্যরেখা দেখে মনে হবে ও কি ভাগ্যরেখা পেয়েছে। আবার এরকমও আপনি পাবেন যারা হচ্ছে গিয়ে খুবই অবস্থা, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে খুব বাজে অবস্থায় আছে, হাতের অবস্থা খুব খারাপ। খারাপও পাবেন, তবে বেশ কিছু পাবেন ভালো। এইবার হচ্ছে আপনারা যখনই হাত দেখবেন, হাত দেখে বুড়ো আঙ্গুলটা কিভাবে শুরু হয়েছে দেখবেন। দেখুন বুড়ো আঙ্গুলটা শুরু হয়েছে, আমার হাতের বুড়ো আঙ্গুলটা ভদ্রস্থ, খারাপ নয়, ঠিকঠাক। এবার যদি এটা দেখাচ্ছি, দেখুন এইরকম বুড়ো আঙ্গুল দেখা যাচ্ছে, মানে বুড়ো আঙ্গুলের এই জায়গাটা উঁচু হয়ে রয়েছে, এই কোণাটা উঁচু হয়ে রয়েছে, এরকম একটা উঁচু। তাহলে সেই মানুষটার পক্ষে কন্টিনিউয়াসলি লাইফ কে এগিয়ে দিয়ে যাওয়া কঠিন হবে। এইবার এটা আমি আগে পড়েছিলাম, এইবার ওই গাঁটের ওপরে যদি একটা তিল থাকে, বা ওই গাঁটের ওপরে যদি কোনো ব্ল্যাক স্পট থাকে, কিংবা কোনো কারণে এই বুড়ো আঙ্গুলের যে এখান থেকে শুরু হলো, এখান থেকে শুরু না হয় একটু উপর দিকে শুরু হয়, তাহলে মাথার গন্ডগোল হবেই। মানে বুড়ো আঙ্গুলটা যেখান থেকে শুরু হওয়ার কথা, তার থেকে একটু উঁচুতে শুরু হলো, মানে মনে হচ্ছে যেন বুড়ো আঙ্গুলটা একটু উপরের দিকে উঠে এসছে। মাথার গন্ডগোল হওয়া আটকানো খুব মুশকিল, অথবা প্রচন্ড শোক পেতে হবে। মানে প্রচন্ড শোক, মানে প্রচন্ড শোক পেতে হবে, সেটা হচ্ছে গিয়ে ঘটতে পারে। তাহলে এইটা হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখতে হবে। মাউন্ট গুলোকে আমি বললাম,
হাত খুব ম্যাসিভ হওয়া, খুব মাংসযুক্ত হাত হওয়া কখনোই ভালো নয়। হাত খুব পাতলা হওয়া কখনোই ভালো নয়। এদের অ্যাচিভমেন্ট লেভেল অনেক কম। মোটামুটি হাত দেখতে 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 বুঝে যাবেন মোটামুটি, আধা শক্ত আধা নরম, এবং হাতগুলোর মধ্যে কোথাও অতিরিক্ত মাংস জমে নেই। হাত অতিরিক্ত গোলাপি নয়, হাত অতিরিক্ত সাদা নয়, হাত রেডিশ নয়, হাত ব্ল্যাকিশ নয়। মোটামুটি একটা মিডিয়াম কোয়ালিটি, মিডিয়াম স্টিফনেস, এইরকম হাত যদি আপনারা পান, তারা হচ্ছে গিয়ে লাইফে সাকসেসফুল হবে। তারা লাইফে সাকসেসফুল হবে কতটা, সেইটা ডিপেন্ড করবে হাতের রেখার উপরে। হাতের রেখাগুলো এবার আপনাকে দেখতে হবে। হাতের রেখার মধ্যে কটা লাইনস অফ ডেভেলপমেন্ট রয়েছে, কটা লাইনস অফ প্রপাগেশন রয়েছে, কতগুলো হচ্ছে গিয়ে ফেট লাইন, কতগুলো ভাগে ভেঙেছে, ফেট লাইন কত লম্বা হয়েছে, এইগুলো সবই আমরা এক এক করে দেখব, এবং দেখবার পরে আমরা আলটিমেটলি ডিসিশন নিতে পারবো। একদম বেসিক পামিস্ট্রি নলেজ আমাদের দরকার আছে, সেটা আমি আপনাদের ক্লাসের মধ্যেই দিয়ে দেব। এর সঙ্গে সঙ্গে আপনাদের একটু বেসিক বাস্তুর নলেজ সেটাও দরকার হবে, সেটাও আমি আপনাদেরকে এই ক্লাসের মধ্যে দিয়ে দেব। আর তার সঙ্গে সঙ্গে যেটা, সেটা হচ্ছে গিয়ে সংখ্যা তত্ত্ব, সেটাও আমি আপনাদেরকে এই ক্লাসের মধ্যে দিই। স্যার এই তিলগুলো নিয়ে বলবেন বলেছিলেন একদিন। ঠিক আছে, তিলগুলো নিয়ে আমি আরেকদিন বলবো। তো মোটামুটি আমাদের আজকের ডিসকাশন এই পর্যন্তই। তাহলে আপনারা এবার যেটা করবেন হোমওয়ার্ক, সেটা হচ্ছে একটু একটু করে হাত দেখা শুরু করবেন। হাত দেখে একটু রিয়ালাইজ করবার চেষ্টা করবেন কোন ক্ষেত্রগুলো ভালো আছে, বা কোন গ্রহগুলো আপনার মনে হচ্ছে ভালো, হাতের রংটা কেমন আছে, এগুলো একটু দেখবার চেষ্টা করবেন। আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে গিয়ে একটা মানুষের সঙ্গে হ্যান্ডশেক করে বা একটা মানুষের সঙ্গে হাত টাচ করে আপনার পজিটিভ ফিলিংস আসছে না নেগেটিভ ভাইবস আসছে। তো সেইটা দেখে আপনারা হচ্ছে গিয়ে ডিসিশন নেবেন। তাহলে আজকে এই পর্যন্তই। স্যার অনেককে আর একটা দেখে কথা বলবো, পজিটিভ ভাইব আসে। হ্যাঁ বলুন। বলছি যে স্যার এই মানে আগের কয়েকটা ভিডিও পেলে আমার একটু সুবিধা হয়। সব ভিডিও পেয়ে যাবেন, একটু খুঁজতে হবে। এবার আমি তো বুঝতে পারছি না কোনটা কোন ক্লাসের ভিডিও। ওই জন্য একটু বেশি করে দেখতে হবে। ঠিক আছে। গ্রুপে দিয়ে দেবেন কোন কোন ভিডিও কি দরকার, আমরা শেয়ার করে দেবো, অসুবিধা নেই। অ্যাকচুয়ালি আমি নতুন ক্লাস করছি তো, ফার্স্টের দিকের এই ক্লাসগুলোর কোনো ভিডিও নেই আমার, এটাই হতো ব্যাপার। আচ্ছা আমরা সময় মতো খুঁজে দিয়ে দেবো। না, সময় মতো হচ্ছে গিয়ে দেওয়ার থেকে আপনাকেও দেখতে হবে। সবাই যে আপনাকে দিয়ে দেবে এরকম নয়। আপনি হচ্ছে না না, সে তো আপনি হচ্ছে ডেট ধরে ধরে খুঁজুন, খুঁজলে পরে দেখবেন খুব ইজিলি আপনি পেয়ে যাবেন। না, আমি বলছিলাম একদম বেসিক লেভেলের কিছু ভিডিও। হ্যাঁ, বেসিক লেভেলের ভিডিও আপনি ওখানেই পেয়ে যাবেন। ঠিক আছে। হুম, আপনি দেখতে শুরু করুন, দেখতে দেখতে দেখবেন ব্যাপারটা ঠিকঠাক হয়ে যাবে। হ্যাঁ, ওকে ওকে। স্যার পোস্টটা তাড়াতাড়ি দেবেন স্যার। হুম, অবশ্যই। আর আপনি ভুলে যাবেন অবশ্যই বলে, আপনি হ্যাঁ, কালকে আমি আমি আজকে রাকিদি নোটগুলো এবার একটু একটু করে শেয়ার করবেন। হ্যাঁ নোটটা আমি এখনো করে উঠতে পারিনি, দেবো, শেয়ার করে দেবো, আমার পেলেই আমি পুরো তৈরি করলেই দিয়ে দেবো, চিন্তা নেই। ওকে আর ওকে ঠিক আছে। ওনারা দেবেন আপনাদেরকে প্রচুর পরিমাণে নোটস টোটস অনেক কিছু দেবেন। স্যার প্রচুর নোটস দিয়েছেন, সমস্তটাই দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। পিডিএফ আমি আসলে পারিনি, সময় পাইনি, আমি পিডিএফটা করে নিয়ে দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ঠিক, হ্যাঁ বলছি স্যার কবচটা আচ্ছা স্যার নোটস গুলো কি 223-এর গ্রুপে দিয়ে দেবেন তো? হ্যাঁ দেবে। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো সব গ্রুপে দিয়ে দেবো, কোন
স্যার ওই কবচটা স্যার কবে পাবো? কোন কবচটা? তুমি ওই ভারতের সেই জিনিসটা যেটা কালকে হ্যাঁ নেবো? হ্যাঁ, কালকে গেলে পাবো? হুম। আচ্ছা ঠিক আছে। স্যার আরেকটা হাতের রং হয় আমি দেখেছি জেনারেলি একটু যাদের শ্যামবর্ণ থাকে একটু তামাটে গড়নের হাতের চেটো হয়, সেটা কি খুব ভালো না মানে সাধারণ? ওটা তো রেডি হাত হিসেবে ধরতে হবে আপনাকে। রেডি সাথ হিসেবে, যেটা খুব একটা বেশি হলে ভালো নয়। খুব রেডি হওয়া কখনোই ভালো না। আচ্ছা। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। Bye. ঠিক আছে স্যার, শুভ হ্যাঁ, পাঠিয়ে দিলে হবে।